হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম, তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, পুষ্টি চ্যাপ্টার। তো এরপরে আর দুটো মাত্র চ্যাপ্টার রয়েছে। তোমাদের কিন্তু এর আগেও আমরা বলেছিলাম সেকেন্ড সামেটিভের আগেই কিন্তু তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এবং আমাদের কথা মতন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার উইথ কোয়েশ্চেন্স সমস্ত কিন্তু আপলোড হচ্ছে। তোমরা যারা যারা দেখছো তাদেরকে বলবো একটু শেয়ার করে দেবে প্রত্যেকটা বন্ধুর সাথে, যাতে তারাও কিন্তু উপকৃত হতে পারে। তো আজকে কিন্তু আমরা এই পুষ্টি চ্যাপ্টারটা সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়বো, তার সাথে সাথে কোশ্চেন প্র্যাকটিসও কিন্তু করব। আর যেভাবে আমরা চ্যাপ্টারটা ডিল করব তাতে কিন্তু কারোর কোনো রকম কোনো সমস্যা আর থাকবে না। তার জন্য কিন্তু প্রত্যেককে পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। তো চলো আমরা স্টার্ট করব আজকে পুষ্টি চ্যাপ্টার। তো পুষ্টি বলতে কি বোঝায়? তো আমরা তো খাবার খেয়ে থাকি। ম্যাম কেন আমরা খাবার খেয়ে থাকি? কারণ কি টেস্ট ভালো লাগে তাই? তোমার টেস্ট অনুযায়ী তুমি খাবার খাও না। খাবার আমরা খেয়ে থাকি আমাদের পুষ্টির জন্য, শক্তি বৃদ্ধির জন্য বা এনার্জি তৈরি করার জন্য। এই যে আমরা প্রতিনিয়ত কাজকর্ম করে চলেছি, সেটা যে কাজই হোক, তুমি পড়াশুনো করছো তাতেও শক্তির প্রয়োজন, তুমি হাঁটা চলা করছো তার জন্যও শক্তির প্রয়োজন, তুমি ঘুমোচ্ছ তার জন্যও শক্তির প্রয়োজন। তো যাই কাজকর্ম আমরা করি না কেন, তার জন্য আমাদের প্রয়োজন এনার্জি। আর এই এনার্জি কোথা থেকে আমরা পাই? এনার্জি আমরা পাই খাদ্য থেকে। এর আগের চ্যাপ্টার শ্বসন নিশ্চয়ই তোমরা প্রত্যেকে দেখেছো। সেখানে আমি তোমাদের কত ভালোভাবে বুঝিয়েছিলাম যে যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটা আমাদের কোষের মধ্যে গিয়ে কিভাবে খাবারটা ভাঙছে অক্সিজেনের উপস্থিতিতে, এবং খাবারটা ভেঙে কিভাবে এটিপি উৎপন্ন হচ্ছে। যাদের এই জায়গাটায় সমস্যা রয়েছে তারা চলে যাও শ্বসন চ্যাপ্টারটা দেখে এসো। তো শ্বসন চ্যাপ্টারটা দেখে এলে তুমি বুঝতে পারবে খাবার ভেঙে কিভাবে এটিপি তৈরি হচ্ছে। এটিপি হচ্ছে এনার্জি, ঠিক আছে? তো খাবার থেকেই কিন্তু আমরা এই এটিপিটা পাচ্ছি, খাবার না খেলে আমরা পেতাম না। তাহলে এই এটিপিটা পাচ্ছি বলেই এই এটিপিকে কাজে লাগিয়ে আমাদের দেহের বিভিন্ন বিপাকীয় কাজ। বিপাকীয় কাজ বলতে কি বোঝায় ম্যাম? বিপাকীয় কাজ বলতে বোঝায় আমাদের বডিতে যে কোনো রাসায়নিক বিক্রিয়া, সেটা শ্বসন হতে পারে, রেচন হতে পারে, যে কোনো কিছু, যে কোনো বিক্রিয়া আমাদের বডিতে যে হচ্ছে সেগুলোর জন্য কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। আর খাবার না খেলে কিন্তু আমাদের এই শক্তিগুলো আসতো না। এই কারণেই কিন্তু আমরা খাবার খেয়ে থাকি। তো এই খাবার থেকে যেমন শুধুমাত্র শক্তি নয়, শক্তির সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থও কিন্তু পেয়ে থাকি, যেগুলো আমাদের দেহের অনেক রকম হেল্প করছে, ঠিক আছে? কারণ যদি শুধু শক্তিরই প্রয়োজন হতো তাহলে তো আমরা শুধুমাত্র ভাত খেলেই পারতাম। তো ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, আলাদা আলাদা খাবার খাওয়ার প্রয়োজন কেন ছিল? কারণ প্রত্যেকটা খাবারে আলাদা আলাদা পুষ্টি উপাদান রয়েছে। যেমন ভাত থেকে আমরা শর্করা জাতীয় খাদ্য পাচ্ছি, মাছ থেকে মাছ, ডিম, মাংস, এখান থেকে আমরা প্রোটিন পাচ্ছি, তেল, ঘি, চর্বি এই ধরনের খাবার থেকে আমরা ফ্যাট জাতীয় পুষ্টি পাচ্ছি। তো এরকম বিভিন্ন ধরনের আলাদা আলাদা পুষ্টি পদার্থ পাচ্ছি। এবং শুধু পুষ্টি পদার্থই না, তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন প্রেজেন্ট রয়েছে। ভিটামিনও কিন্তু থাকে খাদ্যের মধ্যে, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো এই কারণে তাহলে আমরা খাবার খেয়ে থাকি। তাহলে খাবার খাওয়ার দুটো কারণ, এক বিভিন্ন ধরনের পুষ্টি অর্জন করা, আর হচ্ছে শক্তির প্রয়োজন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক পুষ্টি। আচ্ছা এক সেকেন্ড, চলো তাহলে পুষ্টির ধারণা। পুষ্টি বলতে আমরা কি বুঝি? যে খাদ্যের মাধ্যমে খাদ্যস্থিত পুষ্টি উপাদান গ্রহণের মাধ্যমে দেহের উন্নতি সাধন করা। কারণ এই পুষ্টি পদার্থগুলো আমাদের কি করছে? দেহের উন্নতি সাধন ঘটাচ্ছে, মানে দেহের বিপাকীয় কাজ ভালোভাবে চালাচ্ছে, দেহের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ করছে, তাহলে ভালো করছে। তো দেহের কি করছে? এই যে এই ধরনের পুষ্টি উপাদান গ্রহণের মাধ্যমে দেহের উন্নতি সাধন করা, এটাকেই বলা হচ্ছে কি? পুষ্টি, ঠিক আছে? তাহলে পুষ্টি কেন, মানে পুষ্টি যে আমরা খাদ্যের মাধ্যমে নিচ্ছি, তো খাদ্যের ব্যবহার আমাদের জানতে হবে। এক্ষুনি বললাম না খাদ্যের ব্যবহার কি? এক হচ্ছে শক্তি উৎপাদন। তো খাদ্যের মধ্যে আমরা কি কি ধরনের পুষ্টি পদার্থ পাচ্ছি? এক হচ্ছে শর্করা। খাদ্য কত রকমের হয়? একটা হচ্ছে শর্করা, ঠিক আছে? এখানে আমি জায়গাটা ফাঁকা রাখছি। তারপরে হচ্ছে প্রোটিন,
প্রোটিন, তারপরে হচ্ছে ফ্যাট। এই যে 3 ধরনের খাবার রয়েছে, এখান থেকে আমরা কতটা করে শক্তি পেয়ে থাকি? এখানটা থেকে শর্করা থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি, প্রোটিন থেকেও আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, আর ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। তো এই পরিমাণ শক্তি কিন্তু আমরা এই খাদ্যগুলো থেকে পেয়ে থাকি। মানে এগুলো 1 গ্রাম শর্করা থেকে এই পরিমাণ, 1 গ্রাম প্রোটিন থেকে এই পরিমাণ, 1 গ্রাম ফ্যাট থেকে এই পরিমাণ শক্তি আমরা পেয়ে থাকি। তো টোটাল একটা মানুষের বেঁচে থাকার জন্য দৈনিক কতটা শক্তির প্রয়োজন? তো একটি মানুষের প্রাপ্তবয়স্ক, অবশ্যই একটি প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে দৈনিক 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। ঠিক আছে, শক্তির প্রয়োজন, তবেই সেই মানুষটা কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারবে এবং দেহের সমস্ত কার্য সম্পাদন করতে পারবে। তাহলে এই শক্তিটা পেতে গেলে আমাদেরকে খাবার খেতে হবে, পুষ্টি পদার্থ গ্রহণ করতে হবে, রাইট? নেক্সট হচ্ছে রোগ প্রতিরোধ। খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন উপস্থিত। কি উপস্থিত? খাদ্যে বিভিন্ন প্রকার ভিটামিন উপস্থিত, তাই তো? খাদ্যে বিভিন্ন প্রকার ভিটামিন উপস্থিত। কি কি ধরনের ভিটামিন? আর এই ভিটামিনগুলো কি করে? ভিটামিনগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। যেমন ভিটামিন এ। ভিটামিন এ কোন রোগের বিরুদ্ধে কাজ করে? রাতকানা। আমাদের দেহে যদি ভিটামিন এ কমে যায়, তাহলে ভিটামিন এর অভাবে কি হবে? রাতকানা রোগ হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অভাবজনিত রোগ। আমি এখানে লিখে দিলাম অভাবজনিত রোগ। ঠিক আছে, ভিটামিন এর অভাবে রাতকানা। তারপরে ভিটামিন ভিটামিন ই আছে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব। ভিটামিন ডি। ভিটামিন ডি এর ফলে আমাদের অস্থি পেশি সবল হয়। ঠিক আছে, ক্যালসিয়াম সঞ্চিত হয়, তাহলে অস্থি ভঙ্গুর হয়। ভিটামিন ডি এর অভাবে অস্থি ভঙ্গুর হয়। ঠিক আছে, এরকম আরো অনেক ভিটামিন আছে। ভিটামিন কে আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি আছে। তো এই ভিটামিনগুলোর কিন্তু দেহে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। নেক্সট হচ্ছে বৃদ্ধি ও ক্ষয়পূরণ। তো এই পুষ্টি পদার্থ বা খাদ্য খাচ্ছি, আমাদের দেহে শক্তি সঞ্চয় হচ্ছে, মেটাবলিক প্রসেস ঠিকঠাক চলছে, বিভাগজনিত কাজ ঠিকঠাক চলছে, আর আমাদের দেহের প্রত্যেকটা কোষ ঠিকঠাকভাবে বিভাজন করতে পারছে। তার মানে আমাদের দৈহিক বৃদ্ধি বা কোথাও কেটে যাওয়া, সেখানে কোষ বিভাজন হওয়া, তো কোষ বিভাজন হতে গেলেও শক্তির প্রয়োজন, সেই শক্তিটা আমরা খাদ্য থেকে পাচ্ছি। তাহলে আলটিমেটলি খাদ্য খাওয়ার ফলে আমরা কি পাচ্ছি? আমাদের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ দুটোই কিন্তু হচ্ছে। তো খাদ্যস্থ শক্তিকে কাজে লাগিয়ে, খাদ্যস্থ শক্তিকে কাজে লাগিয়ে জীবদেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ হয়ে থাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা খাদ্যের ব্যবহার, পুষ্টির ব্যবহার দেখলাম। তো এবার পুষ্টির প্রকারভেদটা দেখে নিই। পুষ্টি কয় প্রকারের হয়? উদ্ভিদের ক্ষেত্রেও পুষ্টি দেখতে পাওয়া যায়। তো উদ্ভিদ যে পুষ্টি পদার্থ গ্রহণ করে, সে কিন্তু নিজেই খাবারটা বানিয়ে নেয়, তাই না? তাহলে উদ্ভিদ কি করছে? আমরা সালোক সংশ্লেষ পড়েছি। সালোক সংশ্লেষ চ্যাপ্টারে আমরা দেখেছি যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে নিজেই খাবার বানিয়ে ফেলছে, আর সেই খাবারটাকেই সে নিজে গ্রহণ করছে। কার মাধ্যমে? সেই খাবারটা পাতার থেকে ফ্লোয়েমের মাধ্যমে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে যাচ্ছে। আমরা দেখেছি ঊর্ধ্বমুখী পরিবহন, নিম্নমুখী পরিবহন ফ্লোয়েমের, তাই না? তো এই পরিবহনের মাধ্যমে উদ্ভিদ কি করছে? সারা দেহে খাদ্য ছড়িয়ে ফেলছে। তাহলে যেহেতু সে নিজেই খাবার তৈরি করছে, নিজের তৈরি করা খাবারই নিজে খাচ্ছে, তাই একে বলা হয় স্বভোজী পুষ্টি। তাহলে উদ্ভিদের পুষ্টির প্রকার কি প্রকৃতির? স্বভোজী পুষ্টি। কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়
উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেই খাদ্য উৎপন্ন করে, নিজেই খাদ্য উৎপন্ন করে এবং সেই খাদ্য থেকেই পুষ্টি গ্রহণ করে। তাই এদেরকে কি বলা হচ্ছে? অটোট্রপিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি। ঠিক আছে, আর কি ধরনের পুষ্টি হয়? পরভোজী পুষ্টি হয়। অনেক এমন গাছ আছে যারা নিজে খাদ্য তৈরি করবে না, অন্যের উপর ডিপেন্ড করে থাকবে, তো এইগুলোকে বলা হয় পরভোজী পুষ্টি। তো পরভোজী পুষ্টি আবার অনেক রকমের হয়। একটা মৃতজীবীও, মৃত কথা রয়েছে, মৃত মানে কি? ডেড বস্তু বা মৃত বস্তু। তো মৃত বস্তুর ওপর যারা জন্মাচ্ছে, যে সমস্ত উদ্ভিদ জন্মাচ্ছে এবং সেই মৃত বস্তু থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করছে, তাদের বলা হয় মৃতজীবীয় পুষ্টি। যেমন এই যে ছত্রাক, এগুলো মৃত পচা গলা বস্তুর ওপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। যেমন তুমি দেখবে একটা গাছের ডাল পড়ে রয়েছে, বা ঝড়ের জন্য অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছে, সেই গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। সেই সমস্ত গাছের মধ্যে দিয়ে এরকম অনেক ফাঙ্গাস বা ছত্রাক কিন্তু গ্রো করে, তাহলে ও মৃত বস্তু থেকে পুষ্টি নেয় বলে একে মৃতজীবীয় পুষ্টি বলা হচ্ছে। পরজীবীয় পুষ্টি, পরের ওপর ডিপেন্ড করে বেঁচে থাকে। যেমন এক্সাম্পল হয়ে যাচ্ছে স্বর্ণলতা। আচ্ছা, প্রত্যেকটার এক্সাম্পল আমি লিখে দিই। এটা হয়ে যাচ্ছে ছত্রাক। পরজীবী পুষ্টি কে সম্পন্ন করে? স্বর্ণলতা। এই যে স্বর্ণলতা, লতানো একটা উদ্ভিদ, এ কি করে? অন্য কোনো উদ্ভিদকে লতিয়ে চলে। ভালো কথা, উদ্ভিদটা ভাবছে ঠিক আছে, একটু বেচারা দুর্বল, লোকে একটু আশ্রয় দিই, তো সেইভাবে আশ্রয় দিয়েছে, একে জড়িয়ে ওপরে উঠছে। কিন্তু তার সাথে সাথে, আশ্রয়ের সাথে সাথে এবার খেতে চাইছে, বস্তু দিলে খেতে চাই, তো এখানে আশ্রয় দিয়েছে, সেই স্বর্ণলতা কি করছে? ওর থেকেই পুষ্টি পদার্থ সংগ্রহ করছে, ওই উদ্ভিদ থেকে দিয়ে নিজের পুষ্টি সম্পন্ন করছে। যেহেতু এ কি করছে? আশ্রয় নিচ্ছে প্লাস ওই উদ্ভিদটার ক্ষতি করছে, তাই এটাকে বলা হয় পরজীবীয় পুষ্টি। পরজীবী তাদেরকেই বলা হয় যারা অন্যের কাছে আশ্রয় নেয় প্লাস তার ক্ষতি সাধন করে। তো স্বর্ণলতা হচ্ছে এরকম পরজীবীয় পুষ্টি। নেক্সট, মিথজীবীয় পুষ্টি। মিথজীবী আর মৃতজীবীর মধ্যে গোলাবে না। মৃত মানে বুঝতেই পারছো ডেড বস্তু, আর মিথ একসাথে কাজ করা। ঠিক আছে, দুজন একসাথে থাকবে এবং দুজন দুজনকেই হেল্প করবে, এটা হচ্ছে মিথজীবীয় সহাবস্থান। পরীক্ষায় তোমরা করো না? অনেক বন্ধুদের মধ্যে এরকম হয়, কিন্তু পরীক্ষার সময় এই তুই আমাকে এটা একটু দেখাবি, আমিও তোকে দেখাবো, চলো। তো এটা হচ্ছে তোমরা দুজন দুজনকে হেল্প করছো, এটা হচ্ছে মিথজীবীয় সহাবস্থান। তো এখানে এই যে লাইকেন দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, এটা হচ্ছে একটা লাইকেন। তো এই লাইকেনের মধ্যে কি থাকে? লাইকেনের মধ্যে দুটো উদ্ভিদ একসাথে থাকে, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। তো এই শৈবাল আর ছত্রাক, শৈবাল বলছে যে আমি খাবার তৈরি করতে পারি, কিন্তু ওই পুষ্টি পদার্থ গ্রহণ করবো কোথা থেকে? তো ছত্রাক বলছে আমি খাবার তৈরি করতে পারি না, কিন্তু বাকি পুষ্টি পদার্থ গ্রহণ করার দায়িত্ব আমার। তো ছত্রাক কি করছে? ছত্রাক জল ধারণ ক্ষমতা বেশি, অন্যান্য গাছের থেকে সে পুষ্টি সংগ্রহ করে শৈবালকে এনে দিচ্ছে। আর শৈবাল কি করছে? খাদ্য উৎপাদন করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। আর ছত্রাক কি করছে? তা শৈবালকে প্রোটেকশনও দিচ্ছে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। তো দুজন দুজনকে হেল্প করে একসাথে সংসার করছে, তো লাইকেন তৈরি করে ফেললে এভাবেই মিথজীবীয় পুষ্টি কিন্তু সম্পন্ন হচ্ছে। আর লাস্ট হচ্ছে পতঙ্গ ভুক। এমন কিছু উদ্ভিদ রয়েছে এরকম হাঁ করে দাঁড়িয়ে থাকবে, তো এর পুষ্টি, এর নাইট্রোজেন জাতীয় পুষ্টি প্রয়োজন। তো কি করবে? যখনই কোনো পতঙ্গ আসবে, এখানে এসে বসবে, এই সোজাসুজি এটা বন্ধ করে দেবে। ঠিক আছে, বন্ধ করে দিলে পতঙ্গের গায়ের মধ্যে থেকে সমস্ত পুষ্টি পদার্থ সে ইনটেক করে নেয় বা গ্রহণ করে নেয়। এই ধরনের উদ্ভিদদেরকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ, আর এদের পুষ্টিকে বলা হচ্ছে পতঙ্গভুক পুষ্টি। তাহলে যেমন কলসপত্রী, সূর্য শিশির, কলসপত্রী, এইগুলো হয়ে যাচ্ছে কি? পতঙ্গভুক। ক্লিয়ার? তাহলে আমরা এই কটা পুষ্টির পর্যায়ে দেখলাম। এবার প্রাণী পুষ্টি দেখি। প্রাণীদের পুষ্টি কত রকমের হয়? প্রাণী পুষ্টি দেখো, প্রাণীরা তো কখনোই খাবার তৈরি করতে পারে না, তাই এরা পরের উপরই ডিপেন্ডেন্ট করে থাকতে হবে, মানে পরভোজী পুষ্টি। তো সেই পরভোজী কত রকমের হচ্ছে? পরজীবীয় পুষ্টি। এমন কিছু প্রাণী রয়েছে যারা অন্যের উপর ডিপেন্ড করে থাকে, আশ্রয় নিচ্ছে প্লাস তার ক্ষতি সাধন করছে। বলতো, কৃমি,
আমাদের দেহের মধ্যে থাকে না কৃমি, গোল কৃমি রয়েছে, অ্যাসকারিস। তো এই গোল কৃমি কি করে মানুষের দেহে থাকে এবং তার দেহ থেকে, তার ক্ষুদ্রান্তর থেকে খাবারগুলো খাচ্ছে, তাই এবং কি করছে, আমাদের ক্ষতিও করছে কিন্তু, তাই না? এটাকে বলা হয় পরজীবীয় পুষ্টি। তাহলে এক্সাম্পল হয়ে যাচ্ছে কি কৃমি, আর এটা হচ্ছে অন্তঃপরজীবী যেহেতু আমাদের ভেতরে থাকে। বহিঃপরজীবী দেহের বাইরে থাকে, বলতো কে? উকুন, এটুলি, এগুলোও কিন্তু আমাদের দেহের রক্ত কি হচ্ছে, খেয়ে নিচ্ছে। তাহলে উকুন, এটুলি এগুলোও কিন্তু পরজীবী। নেক্সট, মিথজীবীয় পুষ্টি। প্রাণীদের মধ্যে কে মিথজীবীয় পুষ্টি সম্পন্ন করে? মিথজীবী বলতে কি বোঝালাম? মিথজীবী মানে একে অপরকে হেল্প করা। তো এমন দুটো প্রাণী একসাথে বসবাস করছে এবং কি দুজনাই দুজনকে হেল্প করছে। তো আমাদের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া রয়েছে, আমাদের যে ক্ষুদ্রান্ত, পাকস্থলীর পরে যে ক্ষুদ্রান্ত রয়েছে, সেই ক্ষুদ্রান্তের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া রয়েছে। কিন্তু এই ব্যাকটেরিয়া কি আমাদের কোনো ক্ষতি করে? একদম নয়। ব্যাকটেরিয়া কি, সে খেতে পারে না, সে আমাদের আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোই সে খাবার হিসেবে খাচ্ছে। আর সে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করছে, যেই ভিটামিনটা আমাদের কিন্তু খুব দরকারি। তো সেও আমাদের হেল্প করছে, আমরাও তাদের হেল্প করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে মিথজীবীয় পুষ্টি। তাহলে মানুষের অন্ত্রে, এক্সাম্পল হয়ে যাচ্ছে মানুষের অন্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি কমপ্লেক্স উৎপাদন করে এবং মানুষের থেকে পুষ্টি গ্রহণ করে। ঠিক আছে, এটা হয়ে আছে মিথজীবীয় পুষ্টি। তারপর মৃতজীবীয় পুষ্টি। মৃতজীবী মানে কি? যে সমস্ত প্রাণী মৃত বস্তুর ওপর জন্মায় তাদেরকে বলা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি। তো এরকম অনেক কিছু, মানে এই যে ডাং ফ্লাই, এরকম বেশ কিছু রয়েছে। তো ওরা কি করছে, ওই মৃতজীবীয় পুষ্টি শো করে। তারপরে কপ্রোফ্যাগি, যেগুলো মল, পরিত্যক্ত মল থেকে পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, এমন কিছু মাছি রয়েছে যেগুলো হচ্ছে এই কপ্রোফ্যাগি নেচারের। নেক্সট হচ্ছে স্যাঙ্গুইনিভোরি। স্যাঙ্গুইনিভোরি কাদের বলা হয়? যে সমস্ত প্রাণীরা বেঁচে থাকার জন্য রক্ত পান করে, অন্য মানুষের ক্ষতি করছে, তাদেরকে বলা হয় স্যাঙ্গুইনিভোরাস। যেমন জোক, ঠিক আছে, এরকম ধরনের প্রাণী রয়েছে। তাহলে এখানে এক্সাম্পল হয়ে যাচ্ছে আমাদের জোক। তাহলে এই কটা প্রাণীদের পুষ্টি গেল, বিভিন্ন ধরনের প্রাণীজ পুষ্টি। তো এবার আমাদের আরেকটা জিনিস রয়েছে, হ্যাঁ, হলজৈবিক পুষ্টি। এটাও একটু বলে দিই। হলজৈবিক পুষ্টি, যেটা সম্পর্কে আমরা পড়বো। এই হলজৈবিক পুষ্টি বলতে কি বোঝায়? হলজৈবিক পুষ্টিতে যে পুষ্টি প্রক্রিয়ায় কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন হয় তাকে হলজৈবিক পুষ্টি বলা হয়। তুমি যে খাবারটা খাও, কি খাচ্ছ? ভাত খাও, বিরিয়ানি খাও, যাই খাও না কেন, তো সেই খাবারটা তো জটিল। এবার শ্বসন প্রক্রিয়ায় আমি কি বলেছিলাম, যে খাবারকে প্রত্যেকটা কোষে পৌঁছতে হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত কোষ রয়েছে সব কোষে পৌঁছতে হবে। তো সব কোষে পৌঁছতে গেলে খাবারগুলোকে এতটা ছোট ছোট হতে হবে যে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। একটা কোষকে তো আমরা খালি চোখে দেখতে পাই না, কোষ তো আণুবীক্ষণিক, এতটাই ক্ষুদ্র কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে সেই কোষের মধ্যে আমি একটা ভাতের দানাও ঢোকাতে পারবো না। লিকুইড খাবার ঢুকতে পারে, বাট আমরা তো শুধু লিকুইড খেয়ে বেঁচে থাকতে পারি না। তাহলে আমরা যে ভাত খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, যাই খাচ্ছি, মাছ, মাংস, ডিম, তো এই খাবারগুলোকে এতটা ক্ষুদ্র হতে হবে, তবে গিয়ে সে কোষে প্রবেশ করতে পারবে এবং শক্তি উৎপন্ন করতে পারবে। তাহলে এই খাবারটাকে আগে কি করতে হবে? ডাইজেস্ট হতে হবে। তাহলে আমরা যে খাবারটা খাই সেটা হচ্ছে জটিল খাদ্য। সেই জটিল খাদ্য আমাদের মধ্যে গিয়ে কি হবে? সরলীকরণ হবে, মানে ডাইজেস্ট হবে, পাচন ঘটবে। তারপর সেই ডাইজেস্টের ফলে প্রত্যেকটা খাবারের কণা খুব ছোট 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 কণায় রূপান্তরিত হবে এবং তার ফলে কি হবে? যাতে সেগুলো সহজেই কোষের মধ্যে প্রবেশ করতে পারে। তো এই যে ধরনের পুষ্টি, জটিল খাদ্য গ্রহণ করলাম, সেটা ডাইজেশন হলো, তারপর সেটা কোষে প্রবেশ করলো, তারপর সেখান থেকে পুষ্টি পাচ্ছি, এই পুষ্টি পদ্ধতিকে আমরা বলে থাকি হলজৈবিক পুষ্টি। তো হলজৈবিক পুষ্টির পর্যায়গুলো কি কি? 1 নাম্বার পর্যায় হয়ে যাচ্ছে, দেখো 1 নাম্বার পর্যায় হয়ে যাচ্ছে খাদ্য গ্রহণ। প্রথমে আমাকে খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে মুখবিবরের মধ্যে দিয়ে যে খাদ্যবস্তু আমরা খাচ্ছি মুখ দিয়ে, এগুলো তো আলাদা করে বলার কিছু নেই। খাদ্য গ্রহণ করছি, ঠোঁট, দাঁত, জিভ, এই অঙ্গগুলো হেল্প করছে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ পরিপাক।
জটিল খাদ্য থেকে সরল খাদ্যে রূপান্তরিত হবে, খাবারটাকে ডাইজেস্ট করতে হবে, ডাইজেশন স্টার্ট হবে। তো সেই ডাইজেশনে কারা কারা হেল্প করে? পরিপাক তন্ত্র। আমরা পড়েছি না পরিপাক তন্ত্রে পৌষ্টিক তন্ত্রের ছবিও কিন্তু আমাদের রাখতে হবে। তো খুব ইজিতে কিভাবে আমরা ছবি আঁকতে পারি দেখিয়ে দেবো, চলো। তো মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বিভিন্ন গ্রন্থি রয়েছে, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি, আন্তিক গ্রন্থি, তাই না? তো এই গ্রন্থিগুলো কি করছে? বিভিন্ন উৎসেচক ক্ষরণ করে এবং খাবারটাকে ভাঙতে মানে ডাইজেস্ট করতে হেল্প করে। আচ্ছা, ডাইজেশন তো হয়ে গেল, তারপরে হবে শোষণ। খাবারটা ডাইজেস্ট হয়ে আমাদের রয়েছে পাকস্থলীতে। পাকস্থলীতে ডাইজেস্ট হওয়ার পর পাকস্থলীর পরে রয়েছে ক্ষুদ্রান্ত, পেঁচানো কিছু নালিকা অংশ। সেই ক্ষুদ্রান্তের মধ্যে গিয়ে বাকি ডাইজেশন কমপ্লিট হয় এবং বাকি ডাইজেশন কমপ্লিট হওয়ার পর যে ছোট 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 কণা রূপান্তরিত হলো, সেই কণাগুলো ক্ষুদ্রান্তের প্রাচীর, ধরো এটা ক্ষুদ্রান্ত, এই যে আমার এই হাতটা একটা প্রাচীর, এই হাতটা একটা প্রাচীর, তো ক্ষুদ্রান্তের এই যে প্রাচীর, এই প্রাচীরের কোষগুলো কি করবে? খাবারের কণাগুলোকে অ্যাবজর্ব করবে, মানে শোষণ করলো। শোষণ করে নিয়ে যাওয়ার পর ওই কোষের আশেপাশে যে রক্তজালক রয়েছে সেই রক্তের মধ্যে প্রবেশ করে যাবে, ঠিক আছে? খাবারগুলো রক্তের মধ্যে চলে যাবে এবং রক্ত আমাদের সারা দেহে সংবহন করছে, সে চড়ে বেড়ানো কাজ আমাদের পুরো বডিতে, সে এক জায়গায় বসবে না। বাড়ির কিছু কিছু বাচ্চা থাকে এরকম যে ঘরে বসতেই ইচ্ছা করে না, সারাদিন টই 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 করে ঘুরে বেড়ায়, তো আমাদের বডিতে রক্ত সেরকম সারা বডিতে টই টই করে ঘুরে বেড়াবে। তো ওই জন্য ওকে একটা কাজ দিয়ে দিয়েছে আমাদের বডি, যে যেখানে যে জায়গাটা যেটা উৎপন্ন করবে সেটাকে সমস্ত কোষে পৌঁছে দেওয়া। যেমন অক্সিজেন আমরা নিচ্ছি, ফুসফুস থেকে রক্ত কি করছে? অক্সিজেন নিয়ে সব কোষে পৌঁছে দিচ্ছে সারা বডিতে যাওয়ার সময়। খাদ্য আমাদের ক্ষুদ্রান্ত থেকে রক্ত অ্যাবজর্ব করছে এবং সারা দেহে সমস্ত কোষে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে কি শোষণ হলো। শোষণ মানে বলছে যে সরল খাদ্যবস্তু ক্ষুদ্রান্তের ভিলাইয়ে প্রবেশ, মানে প্রাচীরে এরকম ছোট ছোট আঙুলের মতন প্রবর্ধক থাকে, ধরো প্রাচীরটা এই দিকে যদি দেখায় তাহলে প্রাচীরের কোষগুলো থেকে এরকম আঙুলের মতন কিছু প্রবর্ধক তৈরি হয়, যাতে দেখতে এরকম ধরনের হয়। আর এই ভিলাইগুলো কি করে? খাবারটাকে অ্যাবজর্ব করে নেয়। তো সেই শোষণটা হলো। শোষণের পর আত্তীকরণ, শোষিত সরল খাদ্যের প্রোটোপ্লাজমের অংশীভূত হওয়া। এই যে রক্ত নিয়ে গেল খাবারগুলোকে সারা বডিতে, রক্ত কি করছে? সারা বডির কোষগুলোকে খাবার ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে, এটাকে বলছে আত্তীকরণ। তাহলে এটা কে কাজ করছে? কোষের প্রোটোপ্লাজমে কাজ করছে। আর লাস্ট বহিষ্করণ, যেটা না হলে তো আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে, তাই না? বহিষ্করণ, পাকস্থলীতে আমরা যে খাবারটা খাচ্ছি পুরোটা কিন্তু ডাইজেস্ট হয় না, পুরোটা কখনোই ডাইজেস্ট হয় না। যদি ডাইজেস্ট হতো তাহলে তো প্রচুর মানে কোষ প্রচুর পুষ্টি পেয়ে যেত। তো আমরা যা খাই তার 10% হয়তো আমাদের কোষ নেয়, আর বাদ বাকি পুরোটা আনডাইজেস্টিভ ফুড, সেটা কি হয়ে যায়? মলে কনভার্ট হয়ে যায়, স্টুল তৈরি হয়ে যায় এবং সেই মল কি হয়? দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যায় বা নির্গত হয়ে যায়। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় বহিষ্করণ। ক্লিয়ার? তাহলে হলজৈবিক পুষ্টির প্রত্যেকটা ধাপ পরপর আমরা দেখলাম। এইবার এই ধাপগুলোই আমরা কিন্তু ডিটেলে বুঝবো। চলো এই ধাপগুলোই আমরা এবার ডিটেলে বুঝবো। তো প্রথমে আমরা পৌষ্টিক তন্ত্র সম্পর্কে জেনে নিই। এই পৌষ্টিক তন্ত্রের ছবি আমাদের আঁকতে দেয়, কিভাবে আমরা সহজে পৌষ্টিক তন্ত্রের ছবি আঁকবো এটা প্রত্যেকেরই মনে হয় যে এত জটিল একটা ছবি কিভাবে আমি আঁকবো। তো চলো, তো এই জটিল ছবিটা কিভাবে আঁকবে আমি দেখিয়ে দিই। তো প্রথমে 3টে অংশ করে নেবে, এখানে নাক, তারপরে মুখ, ব্যাস এই অংশটা করে নিলে পুরো আমাদের দেখানোর দরকার নেই। নাক, মুখ, নাকের থেকে দুটো এই একটা এরকম গহ্বর কানেক্টেড হবে, ঠিক আছে? নাকের থেকে এইটুকু আমরা আনলাম, নাকের থেকে এই অংশটা আনলাম। মুখের সাথেও কানেক্টেড এই নালিকাটা, এই নালিকাটা মুখের সাথেও কানেক্টেড, তাহলে মুখের সাথে এটাকে কানেক্ট করে দাও, করলাম কানেক্ট। চলো এই পর্যন্ত ক্লিয়ার? তো এই পর্যন্ত যে অংশটা রয়েছে দেখো, নাসা ছিদ্র, এটা মুখগহ্বর, এটা মুখগহ্বর, এই যে মুখের ভেতরে এই অংশটা মুখগহ্বর। তাহলে খাবার আমরা এখান থেকে খাচ্ছি, তাই তো? মুখ দিয়ে ঠোঁট, এটা ঠোঁট, ঠোঁট, চলো লিপস্টিক পরিয়ে দিই ঠোঁটে, ঠিক আছে? এটা হচ্ছে ঠোঁট। তো ঠোঁট দিয়ে কি খাবার গ্রহণ করলো, তো খাবার গ্রহণ করছে যে এই জায়গাটাকে বলা হয় মুখবিবর। মুখের হাঁ করলে ভেতরে যে ফাঁকা অংশটা সেটাকে বলা হয় মুখবিবর। আর মুখবিবরের পর খাদ্য গলাধকরণ হয়, এটা হচ্ছে গলবিল। এই জায়গায় দেখবে একটা এরকম ছোট্ট অংশ থাকে না, এরকম ঘন্টার মতন ঝুলছে, ওভুলা বলা হয়। আচ্ছা, তো এই জায়গা থেকে কি হচ্ছে? খাদ্য গলাধকরণ হচ্ছে। ভালো কথা, খাদ্য গলাধকরণ হচ্ছে। তো এই জায়গায় এসে
এই যে নালীটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, খাদ্যটা এই নালীটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা খাদ্য নালী বা গ্রাস নালী, আর একটা হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীটা আমাদের দরকার নেই, এটা কি হচ্ছে শ্বাসনালী, যেটা আমাদের কি যাবে, এই নাক দিয়ে গ্রহণ করা অক্সিজেন যাবে। আর এই ঢাকনাটা খাবার খাওয়ার সময় বন্ধ থাকে, এখানে একটা ঢাকনা রয়েছে, ঠিক আছে। এই ঢাকনাটা খাবার যখন খাচ্ছি, খাবার খাওয়ার সময় এই ঢাকনাটা বন্ধ থাকে, আর যখন আমরা নিঃশ্বাস নিই মানে প্রশ্বাস নিই, অক্সিজেন নিচ্ছি, তখন ওটা খুলে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এখন বন্ধ, কারণ আমরা খাবার খাচ্ছি। তো খাবার খেলে এই যে খাবারটা কোথায় চলে যাচ্ছে, গ্রাস নালীতে চলে যাচ্ছে, গ্রাস নালীতে চলে গেল। তো এই গ্রাস নালী নিচে নেমে এসে কি বানাই, বেশি বড় করছি না, তার ছবিটা ধরবে না এখানে। তো গ্রাস নালী এখানে কি বানাচ্ছে, এখানে রয়েছে একটা পাকস্থলী। এটা কি, এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে। পাকস্থলীর পরের অংশটাকে আমরা কি বলবো, পাকস্থলীর পরের অংশ, এখান থেকে তৈরি হয় বিভিন্ন প্যাঁচানো নালীপথ, ঠিক আছে। এই প্যাঁচানো নালীটা আঁকতে সবার সমস্যা হয়, তো যেমন খুশি এঁকে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরম ভাবে সহজভাবে এঁকে দেবে, এরকম প্যাঁচানো নালী করে দিলে, ঠিক আছে। প্যাঁচানো নালী হয়ে গেল। এই প্যাঁচানো নালী সদৃশ অংশটাকে কি বলা হয়, ক্ষুদ্রান্ত বলা হয়, এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত, ঠিক আছে। তাহলে বৃহদন্ত্র কোথা থেকে স্টার্ট হবে, তো এখান থেকে একটা এরকম নালীপথ বার করবে, বার করার পর এখান থেকে স্টার্ট করবে বৃহদন্ত্র। তাহলে বৃহদন্ত্র এইরকম দেখতে হয়, বৃহদন্ত্র এরকম দেখতে হয়। একটা আগে করে নিলে তারপরে সেকেন্ড লাইনটা করলে, এইভাবে বৃহদন্ত্র এলো। লাস্টে এখান থেকে মলাশয়, মানে এই নিচের অংশটা আর তো ওখানে দেখাতে পাচ্ছি না, নিচের অংশটা এরকম এসে এরকম একটা অংশ তৈরি করে দেবে, মলাশয়, ঠিক আছে। এই হচ্ছে পুরো মানে পৌষ্টিক তন্ত্রের গঠন। এবার গ্রন্থিগুলো অ্যাড করতে হবে। গ্রন্থি কোথায় কোথায় রয়েছে, এই যে জায়গাটায় পাকস্থলীর এই যে ওপরটায় একটা কি রয়েছে, লিভার, লিভার যকৃৎ। এই লিভারের এই জায়গায় রয়েছে, এই জায়গায় রয়েছে একটা পিত্ত, মানে কি বলে এটাকে, গল ব্লাডার বা পিত্ত গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে কি, অগ্নাশয় রয়েছে। তো অগ্নাশয় এই জায়গা থেকে একদম এই পর্যন্ত দেখিয়ে দেবে, পেছন থেকে ব্যাকে, এই হচ্ছে অগ্নাশয়, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস থাকে। আর আমাদের এখানে লালা গ্রন্থিটাও দেখিয়ে দিতে হবে, এই যে জায়গাটায় এখানে একটা লালা গ্রন্থি থাকবে, এখানটা একটা লালা গ্রন্থি থাকবে, এখানটা একটা লালা, ওপাশেও তিনটে রয়েছে, এগুলো হয়ে যাচ্ছে লালা গ্রন্থি। দেখো পুরো পৌষ্টিকতন্ত্র কমপ্লিট হয়ে গেল। তাহলে কি কি বললাম, এই যে মুখগহ্বর, এখান থেকে খাবার গৃহীত হচ্ছে, খাবার গৃহীত হওয়ার সময় মুখে আমরা চিবোচ্ছি, তো খাবারটা যখন চিবোচ্ছি এই জায়গাগুলো থেকে লালা মিশ্রিত হচ্ছে খাবারে, তাই না, খাবারে লালা মিশ্রিত হচ্ছে। লালা মিশ্রিত হওয়ার পর সেই যে খাদ্যর দলাটা গলাধকরণ হচ্ছে, এটা গলবিল, এবং গলবিলের পর রয়েছে গ্রাসনালী। এই গ্রাসনালী দিয়ে খাবারটা কোথায় এলো, খাবারটা পাকস্থলীতে এলো। পাকস্থলীতে আসার পর পাকস্থলীতে খাবার ডাইজেস্ট হচ্ছে, তারপরে খাবারটা ডাইজেস্ট হওয়ার পর বাকি খাবারটা ক্ষুদ্রান্তে চলে এলো। এই ক্ষুদ্রান্তে আসার পর যকৃৎ থেকে পিত্তরস এখানে আসে, তারপরে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এখানে আসে, কারণ দেখো নালীগুলো এখানে কানেক্টেড, ঠিক আছে। এই যে নালীপথগুলো রয়েছে, এই যে নালীপথ, অগ্নাশয়ের মধ্যে থেকে এই নালীটা এখানে আসছে, পিত্তথলি থেকে এই নালীটা এখানে আসছে, তো সব নালীগুলো ক্ষুদ্রান্তে কানেক্টেড। তো এই সব জায়গা থেকে কি হয়, খাবার এখানে যাচ্ছে না, কিন্তু এখানে তৈরি যে উৎসেচকগুলো সেগুলো ক্ষুদ্রান্তে চলে আসে, এবং ক্ষুদ্রান্তে বাকি খাবারগুলো ডাইজেশন বা পরিপাক হয়। পরিপাক হওয়ার পর ক্ষুদ্রান্তে কি হয়ে যাচ্ছে, ক্ষুদ্রান্তের আশেপাশে রয়েছে রক্তজালক, এরম ভাবে বিভিন্ন রক্তজালক কিন্তু প্রেজেন্ট রয়েছে। তো সেই রক্তের মধ্যে খাবারগুলো কি গৃহীত হয়ে যাচ্ছে, আর বাকি যেটা আনডাইজেস্টিভ ফুড বা গৃহীত হচ্ছে না রক্তে, সেইগুলো এই নালীপথ দিয়ে এসে বৃহদন্ত্রে চলে আসবে, এবং বৃহদন্ত্রে আসার পর সেটা কি তৈরি করবে, মল বা স্টুল গঠন করবে। তো মল গঠন করবে, তো লাস্টে এই মলগুলো কি হবে, মলাশয় দিয়ে নির্গত হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলছি, বৃহদন্ত্র। বৃহদন্ত্র, এটা যকৃৎ। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের পয়েন্টিং করতে হবে, যেগুলো যেগুলো বলে দেবে।
পিত্তথলি, অগ্নাশয়, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, আর এটা হচ্ছে মলাশয়। ঠিক আছে, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এই ছবিটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ছবিটি এঁকে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এইভাবে তোমাকে ছবিটা আঁকতে হবে। তাহলে এই যে পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রকে আমরা টোটাল দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৌষ্টিক নালী, এক হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি একটা করেই লিখলাম। আচ্ছা, পরিপাক নালী বলতে কাকে বোঝায়? যে নালীপথে খাবার যাচ্ছে সেই নালীপথটাকে বলা হচ্ছে কি পরিপাক নালী। কোন নালীপথে খাবার আসছে চলো দেখি। মুখ, তাহলে মুখ কার মধ্যে পড়ছে? পৌষ্টিক নালী। মুখের পর মুখবিবর, গলবিল, গ্রাসনালী, আচ্ছা পাকস্থলী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মলাশয়। এই যে 8টা অর্গান বললাম এগুলো পৌষ্টিক নালীর মধ্যে পড়ছে, কারণ খাবার গ্রহণ থেকে বেরিয়ে যাওয়া বডি থেকে এই যে নালীপথে সম্পন্ন হচ্ছে সেই নালীটাকে বলা হচ্ছে পৌষ্টিক নালী। আর পৌষ্টিক গ্রন্থি কোনটা? যেখানে খাবার যাচ্ছে না কিন্তু খাবার ডাইজেস্ট করার জন্য উৎসেচক আসছে। লালা গ্রন্থি, ওখানে খাবার পৌঁছায় না কিন্তু লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়ে মুখে আসে, তাহলে লালা গ্রন্থি পৌষ্টিক গ্রন্থির মধ্যে পড়ছে। আচ্ছা, যকৃৎ কি? যকৃৎ এক প্রকার পৌষ্টিক গ্রন্থি, কারণ যকৃৎ থেকে পিত্তরস খরিত হয়, সেই পিত্তরস নির্দিষ্ট নালীপথে ক্ষুদ্রান্তে আসছে। অগ্নাশয় থেকে অগ্নাশয় রস খরিত হয়, সেটা ক্ষুদ্রান্তে আসছে। পাকস্থলীর এই প্রাচীরে বেশ কিছু গ্রন্থি কোষ রয়েছে যেগুলোকে বলা হয় পাক গ্রন্থি। তো সেই পাক গ্রন্থি থেকেও উৎসেচক কি পাকস্থলীর মধ্যে আসছে। আর ক্ষুদ্রান্তের প্রাচীরেও বেশ কিছু কোষ, এমন গ্রন্থি কোষ রয়েছে যেখানে খাবার তো যাচ্ছে না কিন্তু সেই গ্রন্থি কোষ থেকে উৎসেচক ক্ষুদ্রান্তের মধ্যে আসছে। তাহলে পাকস্থলীর এই গ্রন্থিগুলোকে বলা হয় পাক গ্রন্থি, পাক গ্রন্থি। আর ক্ষুদ্রান্তের প্রাচীরের গ্রন্থিগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি, আন্তরিক, আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, তাহলে এই কটা গেল গ্রন্থি, এই কটা গেল নালী। তাহলে গ্রন্থি আর নালী ক্লিয়ার। চলো একটা একটা করে এই প্রত্যেকটা অর্গান একটা একটা করে আমরা বুঝবো। তো পৌষ্টিক নালী আমরা স্টার্ট করছি। পরিপাক নালীর প্রথম অংশ হচ্ছে মুখ। মুখ, মুখের মধ্যে কি কি রয়েছে? মুখের মধ্যে ভেস্টিবিউল আর মুখবিবর। মুখ দুটো অংশ নিয়ে গঠিত। ভেস্টিবিউল, এই যে আমি এখন রয়েছি, ভেস্টিবিউল নেই। কেন নেই? মুখটা বন্ধ করে রেখেছি। যখন হা করব, হা করলে কি হচ্ছে? এই মুখটা ওপেন হচ্ছে। এই যে মুখটা ওপেন হওয়া যে ছিদ্রটা, এই ছিদ্রটাকে বলা হয় ভেস্টিবিউল বা মুখ ছিদ্র। তাহলে ভেস্টিবিউল কখন তৈরি হচ্ছে? হা করছি, এটা হলো ভেস্টিবিউল। ঠিক আছে, আর তারপরে মুখবিবর। হা করার পরে যে আমি তো আর হা করে তোমাদের পড়াতে পারবো না, তাই তোমাদের এখানে ছবিটা দেখাচ্ছি। তাহলে হা করার পর ভেতরে যে অংশগুলো রয়েছে এইগুলো কি? ভেতরে ফাঁকা গহরটাকে বলা হয় মুখগহ্বর। আর এই মুখগহ্বরের মধ্যে বা মুখবিবরের মধ্যে কি রয়েছে? প্যালেট, জিহ্বা, দাঁত। তাহলে এক রয়েছে দাঁত, একটা রয়েছে প্যালেট। প্যালেট মানে এই যে উপরে তালু, নিচের তালু যে ছাদটা, সেটাকে বলা হয় প্যালেট। আর রয়েছে জিহ্বা। ঠিক আছে, তাহলে প্যালেট কাকে বলা হচ্ছে? তালু। এখানে দুটো প্যালেট রয়েছে, ঊর্ধ্ব প্যালেট, ঊর্ধ্ব প্যালেট, উপরের দিকে একটা প্যালেট রয়েছে আর জিভের নিচে একটা প্যালেট রয়েছে, ওটাকে নিম্ন প্যালেট বলা হয়, নিম্ন প্যালেট। ঠিক আছে, দু রকম প্যালেট রয়েছে। জিহ্বা, জিহ্বার মধ্যে অনেকগুলো কি থাকে? স্বাদ কোরক থাকে। ধরো এই যে জিহ্বাটা রয়েছে, কার জিভ? কালী ঠাকুরের জিভ। তো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্বাদ কোরক প্রেজেন্ট থাকে। যেমন জিহ্বার অগ্রভাগে, এটা অগ্রভাগ, এখানে মিষ্টি স্বাদ গৃহীত হয়, মিষ্টি স্বাদ গৃহীত হয়, এটা জিহ্বার অগ্রভাগ। সাইডে কি হয়? সাইডে বাইট দিয়ে দেখায়, দুই সাইডে কি কি স্বাদ গৃহীত হয়? টক বা অম্ল এবং লবণাক্ত। এই জায়গায় কি স্বাদ গৃহীত হয়? পার্শ্বীয় স্থানে, জিহ্বার পার্শ্বীয় স্থানে টক, অম্ল বা লবণাক্ত স্বাদ গৃহীত হয়। ঠিক আছে, আর এই স্বাদগুলোর জন্য এই জায়গা থেকে কিন্তু লালা নিঃসৃত হয়ে আসে। চলো একবার জাস্ট ইমাজিন করো,
তোমার সামনে ঘন্টা বাজাতে বাজাতে ফুচকার গাড়ি যাচ্ছে। ফুচকা, জাস্ট কল্পনা করো ফুচকার মধ্যে যে টক জল, সেই টক জলের কথা তুমি ভাববে, জিহ্বার এই দুই সাইড থেকে কি হবে, লালা নিঃসৃত হবে। কারণ সেই স্বাদটার যে স্বাদ করক সেটা কোথায় উপস্থিত, এই পার্শ্বীয় স্থানে কিন্তু উপস্থিত। ঠিক আছে। আর তেতো স্বাদ গৃহীত হয় যেটা, সেটা হচ্ছে পশ্চাৎ ভাগে। তাহলে এই জিহ্বার পশ্চাৎ ভাগে কি স্বাদ গৃহীত হবে, তিক্ত স্বাদ বা তেতো স্বাদ গৃহীত হয়। ঠিক আছে। তাহলে এই তিনটে জায়গায় তিন রকমের স্বাদ করক কিন্তু প্রেজেন্ট রয়েছে। নেক্সট আসছে দাঁত। দাঁত, কত রকমের দাঁত রয়েছে মানুষের? মানুষের দাঁতকে বলা হয় হেটারোডন্ট প্রকৃতির। হেটারোডন্ট, হেটারোডন্ট বলা হয়, থেকোডন্ট বলা হয়, আর ডাইফিওডন্ট বলা হয়। ডাইফিওডন্ট বলা হয়, এই তিন প্রকার দাঁত বলা হয়। হেটারোডন্ট বলা হয় কেন? কারণ আমাদের প্রত্যেকটা দাঁত দেখো কোনোটা কিন্তু সেম নয়। আমার দাঁত দেখো না, আমার দাঁত বহুত উল্টোপাল্টা রয়েছে, জানি না কেন এত উল্টোপাল্টা হয়ে গেল। যাই হোক, তো হেটারোডন্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের দাঁত দেখা যায়, প্রত্যেকটা দাঁতের গঠন সেম নয়। থেকোডন্ট বলা হয় কারণ দাঁতগুলো মাড়ির সকেটে একদম গাঁথা থাকে, দাঁতগুলো মাড়ির ভেতরে অনেকটা গেথে থাকে, তো ওই জন্য থেকোডন্ট বলা হয়। আর ডাইফিওডন্ট বলা হয় কারণ মানুষের দাঁত মানে দুবার ওঠে, একবার শিশু অবস্থায় দাঁত গজায়, সেই দাঁতগুলো সব পড়ে গিয়ে আরেকবার দাঁত হয়, তাই তো, তাই জন্য এটাকে ডাইফিওডন্ট বলা হয়। তো এই তিনটে নেচার হচ্ছে মানুষের দাঁতের। তো মানুষের দাঁতে কত রকমের দাঁত দেখা যায়, যার জন্য হেটারোডন্ট বলা হচ্ছে। তো চলো এখানে আমরা ওপর ঊর্ধ্ব তালুতে যদি দেখি, এই জায়গায় দেখবে দুটো, এই জায়গায় চারটে এরকম দাঁত দেখতে পাওয়া যায়। আমি তো এটাকে হাফ করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে হাফ অংশটা দেখাচ্ছি। এই দিকে যা আছে এদিকেও তাই আছে, সেম আছে। ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা স্টার্ট করছি। এইগুলোকে বলা হয় ইনসাইসর, এই দাঁতগুলোকে বলা হয় ইনসাইসর। তারপরে দেখবে একটা ছুচালো দাঁত রয়েছে, এই জায়গায় থাকবে একটা সুচালো দাঁত রয়েছে, এটাকে বলা হয় ক্যানাইন দাঁত। তারপরে থাকবে প্রিমোলার, দুখানা প্রিমোলার দাঁত থাকবে, পিএম। আর তারপর থাকবে তিনখানা গজ দাঁতের মতন মোলার দাঁত, এম এম এম। তো এইভাবে প্রেজেন্ট থাকে। তো এপাশেও যা আছে এপাশেও তাই আছে। তাহলে এখানে কি হলো, ইনসাইসর দাঁত কটা, আই 2/2, এপাশে দুটো এপাশে দুটো, তাই 2/2। সি, সি ক্যানাইন দাঁত কটা, এপাশে একটা এপাশে একটা, দেখো দুপাশে দুটো। এই যে সুচালো দাঁত রয়েছে, ভ্যাম্পায়ার টিথ, ভ্যাম্পায়ার দেখেছো তোমরা, রক্ত খেয়ে নেয়, তো এই ভ্যাম্পায়ারের দুটো দাঁত কিন্তু বেরিয়ে থাকে। তো বাঘ, সিংহ বা যেগুলো হিংস্র প্রাণী রয়েছে ওদের দেখবে এই সুচালো দাঁতটা কিন্তু বেরিয়ে থাকে, যেটাকে ক্যানাইন দাঁত বলা হয়। তো মানুষের ক্ষেত্রে ওই ক্যানাইন দাঁত আগে বড়ই ছিল, মানুষ কাঁচা মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, আস্তে আস্তে সিদ্ধ খাবার খাচ্ছে, তাই জন্য ক্যানাইন দাঁত আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এটাই ছিল সুচালো দাঁত, যেটা মাংস খাওয়ার জন্য উপযোগী। দেখবে কুকুর বিড়াল এদের এখনো কিন্তু রয়েছে। তো এই ক্যানাইন দাঁত দুপাশে দুটো রয়েছে, তাহলে একটা একটা করে রয়েছে, তাহলে 1/1। পিএম, প্রিমোলার দাঁত কটা, প্রিমোলার দাঁত হচ্ছে দুপাশে দুটো দুটো করে রয়েছে, তাই 2/2। আর এম কটা রয়েছে, 3/3, মানে তিনটে তিনটে করে রয়েছে। তো এটা হচ্ছে একটা পরিণত মানুষের স্থায়ী দন্ত সংকেত, I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। ঠিক আছে, এটা হয়ে গেল মানুষের স্থায়ী দন্ত সংকেত। এই দন্ত সংকেত কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট আমরা দেখে নেব গলবিল। গলবিল কাকে বলা হচ্ছে, এই দেখো ছবিতে মুখবিবরের এই যে নাসাগহ্বর আর মুখবিবর এই দুটো মিলিত হচ্ছে, এই যে জায়গাটাকে এটাকে বলা হচ্ছে গলবিল। তো এই জায়গা থেকে এই যে অংশটা শুরু হচ্ছে এই পর্যন্ত, মানে এই দেখো এখান থেকে এই পর্যন্ত এরিয়া মুখবিবর, মানে আমি এখানে যদি ছবি এঁকে দেখাই আরো ভালো ক্লিয়ার হবে তোমাদের কাছে। এই ধরো নাক, এই ধরো মুখ, এই অংশ। ঠিক আছে, তো এই নাকের এই অংশ থেকে এটা কি নাসা ছিদ্র, তো এখান থেকে এই অংশটা আসছে, এটা নাসা প্রকোষ্ঠ, এই জায়গায় গিয়ে নাক শেষ হচ্ছে, এই জায়গায় গিয়ে নাক শেষ হচ্ছে। আর মুখ স্টার্ট হচ্ছে, মুখের যে ছিদ্র মুখ স্টার্ট হচ্ছে এইখান থেকে, তাহলে এই যে অংশটা মুখের সাথেও কানেক্টেড, তার সাথে এখানে গলা পর্যন্ত কানেক্টেড, গলা পর্যন্ত কানেক্টেড, এবং সেখানে গিয়ে এটা কি হয়ে যাচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা শ্বাসনালী আর একটা গ্রাসনালী।
তাহলে এই যে পুরো রিজিয়নটা, এইখান থেকে এইখানে অন্তর্নাসারন্ধ্র, এখানে শেষ, হ্যাঁ অন্তর্নাসারন্ধ্র শেষ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এরিয়া, এটা হয়ে যাচ্ছে কি গলবিল। তো গলবিলের কটা অংশ থাকে? 3টে অংশ দেখতে পাওয়া যায়। নাকের সাথে যেটুকু কানেক্টেড, এই যে এরিয়াটুকু যেটুকু নাকের সাথে কানেক্টেড, এটাকে বলা হয় নাসা গলবিল। নাসা গলবিল, ঠিক আছে। মুখের সাথে যেটুকু কানেক্টেড, মুখের সাথে কতটুকু কানেক্টেড? এই এরিয়াটা মুখের সাথে, এই এরিয়াটা মুখের সাথে কানেক্টেড, তারপরে তো স্বরথলি চলে যাচ্ছে, তো মুখের সাথে যেটা কানেক্টেড সেটাকে বলা হয় মুখগলবিল। মুখগলবিল, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে এই জায়গায় আমাদের ভয়েস বক্স প্রেজেন্ট, মানে স্বরথলি, এই জায়গাটা স্বরথলি বা ল্যারিংস প্রেজেন্ট, তো যেটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়, স্বরথলি প্রেজেন্ট। তো স্বরথলির সাথে যে গলবিলটা প্রেজেন্ট রয়েছে এটাকে বলা হচ্ছে কি, এই যে এরিয়াটা, এটাকে বলা হচ্ছে স্বরগলবিল। স্বরগলবিল। তো গলবিল 3টে ভাগে ভাগ করা যায়, নাসা গলবিল, মুখগলবিল, স্বরগলবিল। গলবিলের কাজ কি? জাস্ট এটা কি করছে? খাদ্য গলাধকরণে সাহায্য করে। খাদ্য গলাধকরণে সাহায্য করে। নেক্সট, গ্রাসনালী। তাহলে ওই গলবিলের পরবর্তী অংশ, সেখান থেকে চলে আসছে কি একটা লম্বা নালীপথ, এটাকে বলছি আমরা গ্রাসনালী, যেটা পরবর্তীকালে গিয়ে পাকস্থলীর সাথে কানেক্টেড। তাহলে এই অংশটাকে আমরা কি বলছি? গ্রাসনালী বলছি। এই গ্রাসনালীর কাজ কি? খাদ্য গলাধকরণ করা। তো ধরো এই যে খাদ্যের দলা, এটা যখন খাদ্যটা যখন এখান দিয়ে আসছে খাদ্য, তখন এটা কি হয়ে যাচ্ছে? দুপাশ সংকুচিত হয়ে যায়, এই সাইডটাও সংকুচিত হয়ে যাচ্ছে আর এই জায়গাটাও সংকুচিত হয়ে যাচ্ছে, এইভাবে আলটিমেটলি ইয়ে হয়, মানে সংকোচন হয় একটা। এরকম সংকোচনের মাধ্যমে কি হচ্ছে? খাবার দলা আস্তে আস্তে নামছে। যখন আমরা ঢোক গিলছি, ঢোক গিললাম, তো একটা ভাঁজ তৈরি হলো। সাপকে ব্যাঙ খেতে দেখেছো কখনো? সাপ কিভাবে ব্যাঙ খায়? বেশ মজা লাগে না দেখতে? সাপ খেয়ে নিল ব্যাঙটাকে, আর ব্যাঙটা এমন জায়গায় ঢিপির মতন উঠে থাকে, আর সাপের 2 জায়গাটা এরকম কুচকে থাকে, 2 সাইডটা কুচকে থাকে, এরকম মাঝখানটা ঢিপির মতন উঁচু হয়ে থাকে। তো আমরা যখন খাবারটা খাই না, পুরো গ্রাসনালীটা ওরকমই দেখতে হয়, কিন্তু সেম ওরকম দেখতে হয়। গ্রাসনালীর মধ্যে দিয়ে খাবারটা যখন যাচ্ছে, দুপাশটা সংকুচিত অবস্থার, এই জায়গাটা একটু মোটা অবস্থা দেখতে পাওয়া যায়। তো এটাকে বলা হয় ক্রম সংকোচন প্রক্রিয়া। তো এরকম ক্রম সংকোচন প্রক্রিয়ায় খাদ্যের দলা গ্রাসনালী থেকে পাকস্থলীতে যায়, এই ঘটনাটাকে বলা হয় পেরিস্টলসিস, ঠিক আছে। তাহলে এখানে কি লিখছি? যে ক্রম সংকোচন প্রক্রিয়ায়, যে ক্রম সংকোচন প্রক্রিয়ায় খাদ্যের দলা গ্রাসনালী থেকে পাকস্থলীতে পৌঁছায়, তাকে বলে পেরিস্টলসিস। পেরিস্টলসিস, পেরিস্টলসিস, ঠিক আছে, এটা মনে রাখবে। গ্রাসনালী হয়ে গেল, এবার চলে আসি পাকস্থলী। দেখতেই পাচ্ছ সুন্দর একটা স্টামাক আমাদের। দেখো তোমাদের প্রত্যেকটা ছবি আঁকা আছে, তবু আমি কিন্তু সবকটা ছবি একে একে তোমাদেরকে বোঝাচ্ছি। বলো, এত সুবিধা কোথাও পাবে? আচ্ছা, পাকস্থলী। তো পাকস্থলীর কি কি অংশ রয়েছে? এই যে গ্রাসনালীর পরে এখানটা আসছে, এখানটা একটা না এরকম একটা স্ফিংটার প্রেজেন্ট থাকে, আর এই জায়গাতে একটা স্ফিংটার থাকে, একটা রাবার ব্যান্ডের মতন আটকানো থাকে, যাতে খাবারটা চলে এলো আবার ব্যাকে যেতে না পারে, উঠে যেতে না পারে। এবার তোমরা বলবে ম্যাম ব্যাকে আসে তো অনেক সময় উল্টি হয়ে যায়, তাই না? অনেক সময় খাবার বেশি খাওয়া হয়ে গেলে। তো আমাদের বডি তখনই এই স্ফিংটারটা খোলে, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার, ঠিক আছে। এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। তো যেটা খাদ্যকে বিপরীত পথে যেতে বাধা দেয়।
কিন্তু কখনো যদি আমরা কিছু হার্মফুল বা ক্ষতিকারক বস্তু ইনটেক করে ফেলি, খেয়ে থাকি, বা এমন কিছু খেয়ে ফেললাম যেটা আমাদের হজম হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না ঠিকঠাক, বা আমাদের বডি অনেকক্ষণ ধরে কোনো খাবার যদি ডাইজেস্ট করতে না পারে না, তাহলেও সেই খাবারটা কিন্তু আমাদের বডি রাখতে চায় না, প্রচন্ড টক্সিক হয়ে যায়, প্রচুর HCl ক্ষরিত হয়, তাই না? তখন কি হয়, রিভার্সে এই স্ফিংটারটা খুলে যায় এবং খাদ্য রিভার্সে এসে ওই জিনিসটা হয়, বমি হয়ে যায়। তো এই স্ফিংটারটা কিন্তু ওই কাজ করে। আর পাকস্থলীর যে 3টে অংশ, এইটাকে কি বলা হচ্ছে, এই অংশটাকে, ওপরের অংশটাকে বলা হয় ফান্ডাস। এই অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস, যেখানে গ্যাস, হাওয়া এসব জমা থাকে। আর এই জায়গাতে কি থাকছে, খাবার, ঠিক আছে? খাবারের কণাগুলো এখানটা জমা হচ্ছে, এগুলো হচ্ছে খাদ্য। তাহলে এই বাকি অংশটাকে বলা হয় বডি বা দেহ, পাকস্থলীর দেহ অংশ, ঠিক আছে? আর এখানে খাবার জমা হচ্ছে, পাকস্থলীর এই জায়গা থেকে কি হচ্ছে, HCl ক্ষরিত হয়ে আসছে, পাকস্থলী প্রাচীর থেকে কি ক্ষরণ হচ্ছে, এগুলো HCl ক্ষরিত হয়। HCl খাদ্যকে জীবাণুমুক্ত করে এবং খাদ্যের মধ্যে যে খাদ্যকে ডাইজেস্ট করার জন্য যে উৎসেচকগুলো দরকার, সেই উৎসেচকগুলোকে আস্তে আস্তে কি করে, সক্রিয় করতে সাহায্য করে HCl। তো পাকস্থলীর মধ্যে একটা আম্লিক জায়গা ক্রিয়েট হয়। HCl এক প্রকার অ্যাসিড, কিন্তু যে অ্যাসিডটা আমাদের হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যাবে। তাহলে ভাবো, পাকস্থলীর মধ্যে আমাদের এই HCl অ্যাসিড ক্ষরিত হয়। তো অনেক সময় দেখবে ঢেকুর ওঠে না, টক টক ঢেকুর ওঠে, তো HCl উল্টো পথে, রিভার্স পথে আসে, ঠিক আছে? অতিরিক্ত খিদে লাগিয়ে খেলে, অতিরিক্ত খিদে লাগলে কি হয়, আমাদের HCl ক্ষরিত হয়, পাকস্থলীর প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য বেশিক্ষণ খালি পেটে থাকা উচিত না, আমাদের কিন্তু কিছুক্ষণ পর পর কিছু খাওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাকস্থলী গেল। এইবার এই জায়গায় আরেকটা স্ফিংটার বললাম, এখান থেকে খাদ্য কি ক্ষুদ্রান্তে যাচ্ছে। তো ক্ষুদ্রান্তে খাবার যাওয়ার পর ক্ষুদ্রান্ত থেকে খাবারটা আবার বিপরীতে আসতে এই স্ফিংটারটা বাধা দেয়। এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার, ঠিক আছে? আচ্ছা, বা এটাকে বলা হয় পাইলোরাস অংশ। চলো এবার নেক্সট অংশ দেখে নিই, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কি কি অংশ নিয়ে গঠিত? পাকস্থলীর এই যে পরবর্তী অংশ, পাকস্থলীর পরবর্তী অংশ এভাবে আসলো, আসার পর এই একটা লম্বা নালী তৈরি করে, লম্বা নালী তৈরি করে, তারপরে শুরু করে পেঁচানো, ঠিক আছে? নিজের মধ্যে এরকম পেঁচানো স্টার্ট করে দেয়। প্রচুর পেঁচানো স্টার্ট করে দেয়, এরকম পেঁচানো স্টার্ট করে দেয়। তো এই যে ক্ষুদ্রান্তের অংশ, 3খানা অংশ দেখালাম, ক্ষুদ্রান্তের এই 3টে অংশকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিওডিনাম, ডিওডিনাম। আর এই লম্বা অংশটাকে বলা হয় জেজুনাম, জেজুনাম। আর এটাকে বলা হয় ইলিয়াম। ক্ষুদ্রান্তের 3টে অংশ কি কি? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্ষুদ্রান্তের মেন কাজ কি? ক্ষুদ্রান্তের মেন কাজ কিন্তু শোষণ, খাদ্যের শোষণ এখানেই ঘটে, কারণ এইখানটায় ডাইজেশন কমপ্লিট হয়ে যায় এবং খাদ্যের শোষণ এখানেই কিন্তু শুরু হয়ে যায়। ক্লিয়ার? আর কি হয়, সরি, আচ্ছা, বৃহদন্ত্র। ক্ষুদ্রান্তের পরবর্তী যে অংশ রয়েছে এটাকে বলা হচ্ছে বৃহদন্ত্র। তো বৃহদন্ত্রের মধ্যে কি কি অংশ রয়েছে? বৃহদন্ত্রের দেখো, এখান থেকে স্টার্ট হচ্ছে বৃহদন্ত্র, এই একটা রয়েছে, তারপরে এখান থেকে এইরকম অংশ দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে মলাশয়। এখানে একটা অংশ রয়েছে এইরকম, এরকম অংশ রয়েছে বৃহদন্ত্রের। তো বৃহদন্ত্রের এই যে অংশটা, এই শুরুর অংশটা, এটাকে বলা হয় সিকাম। এই শুরুর যে অংশটা রয়েছে, এইটুকু পোর্শন, এটাকে কি বলা হচ্ছে? সিকাম বলা হয়। তারপরে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা এটাকে বলা হচ্ছে কি? কোলন। এই পুরো অংশটা কি? কোলন। এবার কোলন, ঊর্ধ্বমুখী কোলন রয়েছে, অ্যাসেন্ডিং, তারপরে ট্রান্সভার্স মানে পাশে রয়েছে, ডিসেন্ডিং কোলন রয়েছে, সিগময়েড কোলন রয়েছে, 4 প্রকার কোলন রয়েছে। কোলনের পর এটা হয়ে যাচ্ছে মলাশয়, মলাশয়। তো বৃহদন্ত্রের কাজ কি? বৃহদন্ত্রের কাজ হচ্ছে অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটানো, অপাচ্য খাদ্যের বহিষ্করণ, এটাই হচ্ছে এর মেন কাজ, অপাচ্য খাদ্যের
বহিষ্করণ ঘটানো, কারণ এখানেই মল তৈরি হয় এবং মল দুর্গন্ধযুক্ত হয়ে এখান থেকে কি হয়, মলাশয়ের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। চলো তাহলে প্রত্যেকটা অর্গান তো আমরা বুঝলাম, এবার গ্রন্থিতে চলে আসি। আমরা পরিপাক নালীর প্রত্যেকটা অংশ দেখে নিলাম, এবার চলে আসছি পৌষ্টিক গ্রন্থিতে চলে আসছি। তো লালা গ্রন্থি রয়েছে, প্রথম গ্রন্থি লালা গ্রন্থি। লালা গ্রন্থিতে কয় প্রকার? 3 জোড়া গ্রন্থি রয়েছে, 3 জোড়া লালা গ্রন্থি উপস্থিত। তো এই 3 জোড়ার মধ্যে কি কি? একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, এক জোড়া হচ্ছে প্যারোটিড গ্রন্থি, তারপরে রয়েছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাব লিঙ্গুয়াল গ্রন্থি। প্রত্যেকটা দুটো দুটো করে রয়েছে। তো এরকম 3 জোড়া, এই পাশে 3টে দেখতে পাচ্ছ, এই জায়গায় কানের সাইডে এখানে একটা লালা গ্রন্থি রয়েছে, এই জায়গায় রয়েছে, আর এই জায়গায় রয়েছে। তো এরকম 3 জোড়া লালা গ্রন্থি, এ পাশে 3টে, ও পাশে 3টে রয়েছে। নামগুলো মনে রাখতে হবে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এগুলো কি করে, যখন খাদ্য আমরা চিবোচ্ছি তখন কি হয়, খাদ্য লালা মিশ্রিত হয়, এবং সেখানে যদি শর্করা জাতীয় খাদ্য থাকে তাহলে শর্করা জাতীয় সাথে সাথে খাদ্যের যে লালা রস মিশ্রিত হচ্ছে, লালা রসে একটা উৎসেচক থাকে যার নাম হচ্ছে টায়ালিন। ঠিক আছে, এই লালা রসে, এখানে লিখে দিচ্ছি, লালা রসে টায়ালিন উৎসেচক উপস্থিত। ঠিক আছে, লালা রসে কি, টায়ালিন উৎসেচক উপস্থিত। আর এই টায়ালিন উৎসেচক কি করে, সেদ্ধ শ্বেতসারকে, ঠিক আছে, এই টায়ালিন কি করে, শ্বেতসার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে কিসে রূপান্তরিত করে, মল্টোজে রূপান্তরিত করে, মল্টোজে রূপান্তরিত করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর রয়েছে যকৃৎ। যকৃৎ কেমন দেখতে আমাদের যকৃৎ? যকৃতের দুটো খণ্ডক রয়েছে, এই একটা আর একটা এরকম খণ্ডক রয়েছে। এইরকম হচ্ছে পুরো যকৃৎটা দেখতে। এটাকে বলা হয় বাম খণ্ডক, বাম খণ্ডক, আর এটাকে বলা হয় ডান খণ্ডক। ওটা বাম খণ্ডক, এটা ডান খণ্ডক। তো এই যে দুটো খণ্ডক রয়েছে, এই খণ্ডক থেকে একটা নালীপথ নির্গত হচ্ছে, এই খণ্ডক থেকে একটা নালীপথ নির্গত হচ্ছে, এবং এই নালীপথ কি করছে, এপাশে একটা পিত্তথলি বানাচ্ছে। ঠিক আছে, এই নালীপথ এখান থেকে একটা পিত্তথলি বানাচ্ছে। এটা কি, পিত্তথলি। ছবিগুলো আমি বড় বড় করে আঁকছি যাতে তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়। ঠিক আছে, তাহলে এটা একটা নালিকা, এটা একটা নালিকা, বাম দিকের নালিকা ডান দিকের নালিকা যুক্ত হয়ে এপাশে একটা পিত্তথলি গঠন করলো। তাহলে যকৃৎ থেকে যে পিত্ত রস খরিত হয়, সেই পিত্ত রস এই পিত্তথলিতে সঞ্চিত থাকে, এবং পরবর্তীকালে এটা কোথায় গিয়ে ঢুকছে, এটা কিন্তু ক্ষুদ্রান্তের প্রাচীরে গিয়ে ঢুকছে। কোথায় গিয়ে ঢুকছে এটা, এ ধরো পাকস্থলী ছিল, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, তো ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু এটা আসছে, ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করছে এই নালীটা। ঠিক আছে, ক্ষুদ্রান্তে প্রবেশ করে। তাহলে পিত্তথলিতে পিত্তরস সঞ্চিত থাকে, আর যকৃতের কাজ পিত্তরস গঠন করা, যেটা ফ্যাট জাতীয় খাদ্যের ইমালসিফিকেশনে মানে ফ্যাট জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, যকৃৎ গেল। আর রইল অগ্নাশয়। যকৃতের পাশ থেকেই কিন্তু এরকম অগ্নাশয় তৈরি। তাহলে যকৃৎটাও দেখাতে হয় আমাদের এখানে, যকৃৎটাও দেখালাম, যকৃৎ দেখালাম। এখান থেকে যেমন দুটো নালীপথ নির্গত হচ্ছে এবং এই যে অংশটা তৈরি হচ্ছে, তো অগ্নাশয় হচ্ছে এখান থেকে কানেক্টেড, অগ্নাশয় এইভাবে রয়েছে। আর অগ্নাশয়ের মধ্যে যে নালিকাটা, সেও কিন্তু এর সাথে পুরোপুরি কানেক্টেড, এই নালিকাটা। তাহলে অগ্নাশয়ের মধ্যে যে অগ্নাশয় রস তৈরি হচ্ছে, অগ্নাশয়ের মধ্যে যে অগ্নাশয় রস তৈরি হচ্ছে, সেই অগ্নাশয় রসটাও কি হচ্ছে, এইখান থেকে এই নালীপথেই কিন্তু আসছে। আবার এদিকে যেমন পিত্তরস খরিত হচ্ছিল, এখান থেকে পিত্তরস আসছিল,
সেই পিত্তরস এখানে সঞ্চিত ছিল, তো সেই পিত্তরসও কিন্তু এখানে আসছে। তাহলে পিত্তরস অগ্নাশয় রস একসাথে ক্ষুদ্রান্তে প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস ক্ষুদ্রান্তে প্রবেশ করে, ক্ষুদ্রান্তে প্রবেশ করে, ঠিক আছে। চলো, তাহলে এই কটা আমরা দেখলাম। আর কি রয়েছে? পাক গ্রন্থি আর আন্তিক গ্রন্থি। পাক গ্রন্থি পাকস্থলীর প্রাচীরে প্রেজেন্ট থাকে। চলো একটা পাকস্থলী এঁকে নিই। তো ধরো এই তো পাকস্থলী, পাকস্থলী যে প্রাচীর রয়েছে, এই যে প্রাচীর, তো এই প্রাচীরেও তো বেশ কিছু কোষ রয়েছে। পাকস্থলীর প্রাচীরে বেশ কিছু কোষ রয়েছে। তো এই কোষগুলো কেমন ভাবে প্রেজেন্ট রয়েছে? এই যে এই কোষগুলো দেখো, এই যে পাকস্থলীর মধ্যে এরকম এরকম ভাবে প্রেজেন্ট, এরকম ভাবে, এরকম ভাবে। তো এই প্রাচীরে ধরো এই এক একটা ভাঁজকে যদি আমি দেখাই, তো এখানটা একটা কোষ রয়েছে, এখানে একটা কোষ রয়েছে, এখানে একটা কোষ, তো এইভাবে আলটিমেটলি কোষগুলো অ্যারেঞ্জ হয়ে রয়েছে। তাহলে এই গ্রন্থি থেকেও কিছু নিঃসৃত হচ্ছে, এই গ্রন্থি থেকে কি হচ্ছে? নিঃসৃত হচ্ছে। সেগুলো কি? সেগুলো পাকস্থলীতে আসছে। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? পাক গ্রন্থি বলা হচ্ছে। তাহলে পাকস্থলীর প্রাচীরে এরকম ভাঁজ ভাঁজ রয়েছে, এই যে পাকস্থলীর প্রাচীরটা দেখাচ্ছে, প্রাচীরে এরকম ভাঁজ ভাঁজ রয়েছে। এই ভাঁজ থেকে কি হচ্ছে? বিভিন্ন উৎসেচক ক্ষরণ হচ্ছে, সেই উৎসেচকগুলো রিলিজ হচ্ছে বাইরে এখানে। তো পাকস্থলীর মধ্যে কি কি কোষ থাকে? প্রধান কোষ থাকে, প্যারাইটাল কোষ থাকে, মিউকাস কোষ থাকে, যেগুলো থেকে মিউকাস ক্ষরণ হয় যাতে পাকস্থলী পিচ্ছিল প্রকৃতির হয়, খাবার যাতে আটকে না থাকে, ঠিক আছে। এই ধরনের বেশ কিছু পাক গ্রন্থি থেকে পাচক রস নির্গত হয়, পেপসিন, তারপরে গ্যাস্ট্রিক জুস, এগুলো সব ক্ষরিত হয়, ঠিক আছে, এই যায় গ্রন্থিগুলো থেকে। আর রইল লাস্টে আন্তরিক গ্রন্থি, ক্ষুদ্রান্তের প্রাচীরে প্রেজেন্ট থাকে। এটা আন্তরিক গ্রন্থি কি? ধরো এই যে ক্ষুদ্রান্তের প্রাচীর, ক্ষুদ্রান্তের প্রাচীর, তো ক্ষুদ্রান্তের প্রাচীরে কিন্তু এরকম দেখতে পাওয়া যাবে। ক্ষুদ্রান্তের প্রাচীরেও এরকম ধরনের ভিলাই প্রেজেন্ট, মাইক্রো ভিলাই বলা হয়, ক্ষুদ্রান্তের ভিলাই। তো এই একটা ভিলাইকে এই যে উঁচু করে এরকম ভাবে দেখানো হয়েছে, এই একটা ভিলাইকে এখানে দেখানো হয়েছে। তো ভিলাইয়ের মধ্যে কি ধরনের কোষ থাকে? এই যে কোষ, ভিলাইয়ের মধ্যে প্রচুর কোষ রয়েছে। গোবলেট কোষ থাকে, মিউকাস ক্ষরণ করে বা মিউসিন ক্ষরণ করে, প্যানেথ কোষ রয়েছে, আর্জেন্টফিন কোষ রয়েছে, বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এবং এই গ্রন্থিগুলো থেকে কি তৈরি হয়? এখান থেকে বিভিন্ন কোষ কিছু ক্ষরণ করছে এবং সেই ক্ষরণ বস্তুগুলো কি? এই যে ক্ষরণ বস্তুগুলো ক্ষুদ্রান্তে এসে মিশছে। তাহলে এখান থেকে আন্তরিক রস ক্ষরিত হয়। তাহলে আন্তরিক গ্রন্থি থেকে কি রস ক্ষরিত হয়? আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস ক্ষরিত হয়, ঠিক আছে, আন্তরিক রস ক্ষরিত হয় এবং কিছু মিউকাস ক্ষরিত হয়, যেগুলো খাদ্যের পরিপাকে সাহায্য করছে। তাহলে আলটিমেটলি আমরা সমস্ত গ্রন্থিগুলো সম্পর্কে জেনে গেলাম। তাহলে এবার লাস্ট দেখি আমরা পরিপাক কিভাবে হয়ে থাকে। তো পরিপাক সম্পর্কে ধারণা, পরিপাক মানে খাবারের সরলীকরণ। তাহলে পরিপাক বলতে বোঝাচ্ছে জটিল খাদ্যবস্তু, জটিল খাদ্য থেকে সরল খাদ্যে রূপান্তর, জটিল খাদ্যের সরল খাদ্যে রূপান্তর। এবার আমরা খাদ্য তো তিন প্রকারের খাই। এক হচ্ছে শর্করা, এক হচ্ছে শর্করা, একটু ছোট করে নিই, এক হচ্ছে প্রোটিন, আর এক হচ্ছে ফ্যাট। এই তিন প্রকার খাবার খাই তো আমরা। তো এই তিন প্রকার খাদ্যকে কতটা সরল করতে হবে? কার্বোহাইড্রেটকে করতে হবে গ্লুকোজ, কার্বোহাইড্রেটকে করতে হবে গ্লুকোজ, শর্করার সব থেকে সরল ফর্ম। প্রোটিনকে করতে হবে অ্যামাইনো অ্যাসিড, কারণ অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে প্রোটিনের সব থেকে ক্ষুদ্রতম একক, অ্যামাইনো অ্যাসিড। আর লাস্ট ফ্যাটকে করতে হবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ঠিক আছে। এই তো এই খাবারগুলোকে এরকম পরিবর্তন করতে গেলে আমাদের বেশ কিছু উৎসেচক লাগবে। তাহলে প্রথমে পরিপাক পদ্ধতি স্টার্ট করছি। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। খাবার প্রথমে চিবোতে হবে। খাবার যত বেশি চিবোবো আমাদের ডাইজেশনে তত সুবিধা হয়, ওই জন্য বলে খাবার গিলে খেতে নেই।
খাবার যতটা আমরা চিবিয়ে খাবো তত কিন্তু ভালো হয়। তো খাবার চিবিয়ে খেলে যতটা খাবারটা গুঁড়ো গুঁড়ো হয়ে আছে তত ডাইজেশন করতে আমাদের হেল্প হয়, আমাদের বডির তত সুবিধা হয়। তো ওই জন্য যত চিবিয়ে চিবিয়ে খাওয়া ভালো। এখন তো নতুন সব ট্রেন্ড বেরিয়েছে না, এইসব সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে কে কত স্পিডে খেতে পারে, তো তাদের যে হেলথের কি 12টা বাজছে সেটা তারা নিজেরাও জানে না। যাই হোক, তো খাবার সবসময় চিবিয়ে খাবে, একটু সময় নিয়ে খাবে খাবার। তো চর্বণ, তারপরে যাচ্ছে কি খাবার চিবিয়ে গলাধকরণ করার পর আমাদের কি, ওই যে বললাম সাপের ব্যাঙ্গেলা, তো আমরাও খাবার গিলি ওভাবেই। পেরিস্টলসিস চলছে, পেরিস্টলসিসের মাধ্যমে খাদ্যর দলা এই যে ক্রম সংকোচন প্রক্রিয়া, দেখছো এই বলটা কিভাবে যাচ্ছে, মানে খাবারও এরকম যাচ্ছে যখন দুপাশে এই যে সংকোচন হচ্ছে, ক্রম সংকোচন প্রক্রিয়ায় আস্তে আস্তে খাবারের দলা গ্রাসনলী থেকে পাকস্থলী অবধি পৌঁছায়, সেটাকে আমরা বলি পেরিস্টলসিস। তারপরে চলে যাচ্ছি পেরিস্টলসিসের পর পাকস্থলীতে যেই গেল পরিপাক স্টার্ট হয়ে গেল। উৎসেচকের ক্রিয়ায় পরিপাক, তাহলে এখানে 3 ধরনের খাদ্য পরিপাক হবে। তাহলে উৎসেচকের ক্রিয়ায় কি কি উৎসেচক রিলিজ হয় বলতো? এক হচ্ছে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস খরিত হয় পাকস্থলী থেকে। কোথা থেকে? পাকস্থলী থেকে। আন্ত্রিক রস খরিত হয়, আন্ত্রিক রস খরিত হয় ক্ষুদ্রান্ত থেকে। অগ্নাশয় রস নির্গত হয়, অগ্নাশয় রস নির্গত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। আর পিত্তরস নির্গত হয় যকৃৎ থেকে। তো এই যে রসগুলো নির্গত হচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের পরিপাককারী উৎসেচক প্রেজেন্ট রয়েছে। কি কি উৎসেচক প্রেজেন্ট রয়েছে এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে গ্যাস্ট্রিক জুসে কি কি উৎসেচক থাকে? গ্যাস্ট্রিক জুসে পেপসিন থাকে, যেটা প্রোটিন পরিপাক করে। গ্যাস্ট্রিক জুসে কি থাকে? পেপসিন থাকে, প্রোটিন পরিপাক করে। আন্তরিক রসের মধ্যে তো প্রচুর উৎসেচক রয়েছে, ট্রিপসিন, ইরিপসিন, ঠিক আছে, ট্রিপসিন, ইরিপসিন, তারপরে গ্যাস্ট্রিক লাইপেজ, এই সমস্ত কিছু খরিত হয়। ও এখান থেকেও গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক লাইপেজও থাকে, এখান থেকে লিখে দিই গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ খরিত হয়। আচ্ছা, আন্তরিক রসের মধ্যে রয়েছে ট্রিপসিন, ইরিপসিন। অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের খরিত হয়, অগ্নাশয়ী লাইপেজ, অগ্নাশয়ী লাইপেজ রয়েছে, এখানেও ইরিপসিন রয়েছে। মল্টেজ, সুক্রেজ, এখানেও প্রেজেন্ট থাকে, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। ঠিক আছে, পিত্তরসে শুধুমাত্র বাইল পিগমেন্ট মানে পিত্তরঞ্জক উপস্থিত থাকে, কারণ এটা অন্য কোনো খাদ্য পরিপাক না, শুধুমাত্র ফ্যাটের ইমালসিফিকেশনেই হেল্প করে। তো কোন খাদ্য কে পরিপাক করে থাকে চলো এবার দেখে নিই। শর্করা ভঙ্গক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক, যে উৎসেচকগুলো শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করতে পারে তাদেরকে বলা হয় শর্করা ভঙ্গক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক। যেসব উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করতে পারে তাদেরকে বলা হয় প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক। আর যে উৎসেচক ফ্যাটকে ভাঙতে পারে তাদেরকে বলা হয় স্নেহ ভঙ্গক বা লাইপোলাইটিক উৎসেচক। তো কোনটা কাকে ইয়ে করতে পারে, তো এখানে পুরো চার্ট আমি দেখিয়ে দিয়েছি, চার্টের মাধ্যমে প্রত্যেকে দেখে নেবে। চলো, শর্করা ভঙ্গক কি কি উৎসেচক রয়েছে আমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। টায়ালিন উৎসেচক আমাদের কোথায় থাকে? এটাকে বলা হয় স্যালিভারি অ্যামাইলেজও বলা হয় টায়ালিনকে। আমাদের লালা গ্রন্থি বা স্যালাইভা সেখান থেকে খরিত হয়। তাহলে উৎস হচ্ছে লালা গ্রন্থি। এটা কার উপর কাজ করে? সেদ্ধ শ্বেতসারের উপর কাজ করে। আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, ভাত, রুটি, আলু, এই যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো সেগুলোকে যখন আমরা লালাই মুখে চিবোচ্ছি তখন লালা মিশ্রিত হচ্ছে, আর তার ফলে লালা গ্রন্থিতে যে টায়ালিন উৎসেচক সেটা কি করছে? সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে দিচ্ছে। ঠিক আছে, অ্যামাইলেজ উৎসেচক, অ্যামাইলেজ উৎসেচক অগ্নাশয়ে থাকে। ঠিক আছে, অ্যামাইলেজ অগ্নাশয় গ্রন্থিতে থাকে এবং সেখান থেকে এই যে
সেদ্ধ শ্বেতসারের, এখানে সবই শ্বেতসারের উপর কাজ করছে ম্যাক্সিমাম, শ্বেতসারের উপর কাজ করবে এবং অ্যামাইলেজ শ্বেতসারকে কিসে রূপান্তরিত করে, মল্টোজ ও আইসোমল্টোজে রূপান্তরিত করে। এখান থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে যে অগ্নাশয় থেকে নির্গত দুটি উৎসেচকের নাম লেখো এবং তার সাবস্ট্রেট, তার কার উপর কাজ করছে, মানে সাবস্ট্রেট মানে কার উপর কাজ করে, কোথা থেকে উৎপত্তি লাভ করে এবং কি উৎপন্ন করে, এই তিনটে জিনিস মুখস্থ করতে হবে। তো এই তিনটে চার্ট কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। মল্টেজ উৎসেচক রয়েছে, অগ্নাশয় গ্রন্থি থেকে রিলিজ হয়। মল্টোজের উপর কাজ করে। ট্যালিন তো অলরেডি ভাত রুটি এগুলোকে কি করে, মল্টোজ করে দিয়েছে। সেই মল্টোজটা যখন কোথায় যাচ্ছে, আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে যাচ্ছে, তখন কি অগ্নাশয় গ্রন্থি থেকে যে আন্তরিক রস, অগ্নাশয় রস আর আন্তরিক রস বেরোচ্ছে, তার মধ্যে মল্টেজ উৎসেচক থাকে, সেটা মল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করে। আমাদের লাস্ট ভাঙার কথা ছিল গ্লুকোজে, তো গ্লুকোজে ভাঙলো। আইসোমল্টেজ কি করে, আইসোমল্টোজের ওপর কাজ করবে এবং গ্লুকোজে পরিণত করবে। সুক্রোজের ওপর কাজ করবে। দেখো উৎসেচকগুলোতে এজ আছে আর সাবস্ট্রেটগুলোতে ওজ, ওটাতে ওকার এটাতে একার, আলাদা কিছু নেই। ল্যাকটেজ, এটা ল্যাকটোজের ওপর কাজ করছে। আর সবই কি বানাচ্ছে, গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ বানাচ্ছে। তো এগুলো শর্করা ভঙ্গক বা অ্যামাইলোডাইটিক উৎসেচক। এভাবে সেম প্রোটিন জাতীয় উৎসেচক কি কি রয়েছে, পেপসিন পাকস্থলী থেকে রিলিজ হয়, প্রোটিনের ওপর কাজ করে, পেপটন তৈরি করে। ঠিক আছে। রেনিন পাকগ্রন্থি মানে পাকস্থলীর ওই যে প্রাচীর থেকে তৈরি হচ্ছে, দুগ্ধ প্রোটিনকে কিসে রূপান্তরিত করে, প্যারাকেসিনে রূপান্তরিত করে। কেসিনকে কি করে, প্যারাকেসিনে রূপান্তরিত করে। ট্রিপসিন অগ্নাশয় থেকে গঠিত হয়, প্রোটিন পেপটন এর ওপর কাজ করবে এবং লোয়ার পেপটাইডে রূপান্তরিত করে। ইরিপসিন আন্তরিক গ্রন্থি মানে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে তৈরি হচ্ছে, এটা লোয়ার পেপটাইডকে কিসে রূপান্তরিত করে, লোয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে ইরিপসিন। তাহলে ট্রিপসিন প্রোটিনের উপর কাজ করে, ইরিপসিন লোয়ার পেপটাইডের উপর কাজ করে। এই দুটো কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। কাইমোট্রিপসিন অগ্নাশয় থেকে গঠিত হয়, এটা কাইমোট্রিপসিন দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে রূপান্তরিত করে। আচ্ছা, আর হচ্ছে ফ্যাট ভঙ্গক উৎসেচক, এটা খুবই ইজি, ফ্যাট সব থেকে ইজি মনে রাখা। গ্যাস্ট্রিক লাইপেজ পাকস্থলী থেকে, প্যানক্রিয়াটিক লাইপেজ অগ্নাশয় থেকে, ইন্টেস্টিনাল লাইপেজ আন্তরিক গ্রন্থি থেকে। তিনটেই ফ্যাটের উপর কাজ করবে আর কি করবে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাবে। তিনটেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাবে, এটা সব থেকে মনে রাখা সহজ। তাহলে এই যে উৎসেচকগুলো আমরা পড়লাম, এই উৎসেচকগুলোর এই যে প্রত্যেকটার পার্থক্য রয়েছে, পার্থক্যটা একবার জাস্ট দেখে নেবে, এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো, লাস্ট রয়েছে খাদ্যের শোষণ। এই খাদ্যগুলো পরিপাক্ত হয়ে গেল, উৎসেচকের মাধ্যমে পরিপাক হয়ে গেল। পরিপাক হয়ে যাওয়ার পর খাদ্যের শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ ঘটবে। শোষণের স্থান ক্ষুদ্রান্ত, শোষণের স্থান ক্ষুদ্রান্ত। কি কি পদ্ধতিতে শোষণ হয়, ব্যাপন, জলচাপ, অভিস্রবণ। এই যে দেখো ক্ষুদ্রান্তের প্রাচীরে যে ভিলাইগুলো থাকে না, ধরো এই ওপরটা পুরো ফাঁকা, এইটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর। তো প্রাচীরের মধ্যে দেখো এই যে কোষগুলো রয়েছে, এই যে পরপর কোষগুলো রয়েছে, সাপোজ এই একটা কোষকে আমি দেখাই, এই ধরো একটা কোষ, এ পাশে কি খাবারগুলো রয়েছে, এ পাশে খাবার রয়েছে। তো খাবারের কণাগুলো খুব ছোট ছোট ভাবে ভেঙে গেছে। সেই খাবারের কণাগুলো এবার কি হচ্ছে, এই কোষ ব্যাপন প্রক্রিয়ায় খাবারটাকে গ্রহণ করছে। কোষ কি করছে, ব্যাপন প্রক্রিয়ায় খাবারটাকে গ্রহণ করলো এবং এখান থেকে রক্তবাহের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় খাবারটা চলে এলো। এই যে ভিলাইয়ের মধ্যে দেখেছো রক্তবাহ কিভাবে চলাচল করছে, রক্তবাহের মধ্যে খাবারগুলো চলে আসলো এবং রক্ত কি করলো, সারা বডিতে কিন্তু নিয়ে যাবে। তো এভাবে ব্যাপন কি, অভিস্রবণ কি, জলচাপ কি, আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি, তাই না? পরিবহন চ্যাপ্টারে সব পড়িয়ে দিয়েছি তোমাদের, আলাদা করে আর বলার দরকার নেই। তো এইভাবে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় ক্ষুদ্রান্তের প্রাচীরের যে কোষ, সেগুলো থেকে সরাসরি রক্তবাহে খাবার শোষিত হয়ে যাচ্ছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে শোষণ। তারপরে আত্তীকরণ, ধরো এই যে রক্ত খাবারগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে, রক্তবাহ, এই ধরো রক্তবাহ যাচ্ছে, রক্ত যার যার মধ্যে দিয়ে যাচ্ছে, ধরো একটা পেশির মধ্যে দিয়ে রক্তবাহ যাচ্ছে। তো এখানে আশেপাশে পেশির কোষগুলো রয়েছে, তো রক্ত কি নিয়ে যাচ্ছে, রক্ত খাবার নিয়ে যাচ্ছে। তাহলে রক্ত কি করবে, রক্ত মধ্যস্থ খাবারগুলো ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করবে না, কোষের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই যে খাদ্য প্রবেশ করছে, রক্ত কি করছে, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় আত্তীকরণ। তাহলে রক্তবাহ থেকে খাদ্য কোষের প্রোটোপ্লাজমের অঙ্গীভূত
অঙ্গীভূত হয়, এটাকে বলা হচ্ছে আত্তীকরণ। ঠিক আছে, আত্তীকরণের পর কি হবে? বহিষ্করণ, যেটা বৃহদন্ত্রের মাধ্যমে, এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি, বৃহদন্ত্রের মাধ্যমে অপাচ্য খাদ্যের কি ঘটে? বহিষ্করণ ঘটে। অবশ্যই এটা কি রূপে? মল রূপে দেহের বাইরে বহিষ্করণ ঘটে। খুব বৃহদন্ত্রের গঠন আগে দেখিয়ে দিয়েছি। এরপর আছে বিপাক বা মেটাবলিজম। বিপাক বা মেটাবলিজম বলতে কি বোঝায়? আমাদের দেহে যে কোনো রাসায়নিক বিক্রিয়া হোক, সেই সবগুলোকে বলা হয় বিপাক বা মেটাবলিজম। তো রাসায়নিক বিক্রিয়া দু রকমের হতে পারে, একটা উপচিতি বিক্রিয়া, একটা অপচিতি বিক্রিয়া। উপচিতি বিক্রিয়া হচ্ছে এমন কোনো বিক্রিয়া যার ফলে আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি? উপচিতি। তাহলে উপচিতির যদি আমি একটা এক্সাম্পল বলি, কি হয়ে যাবে? সালোক সংশ্লেষ আমরা দেখেছিলাম, মনে আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়, উদ্ভিদের শুষ্ক ওজনের বৃদ্ধি পায়, তাহলে এটাকে বলা হবে উপচিতি বিক্রিয়া। আর অপচিতি এমন কোনো বিক্রিয়া যার ফলে কি হচ্ছে? আমাদের দেহের ওজন হ্রাস পায়। শ্বসনের ফলে আমাদের শক্তির মুক্তি ঘটে, তো খাদ্যের মধ্যে থাকা শক্তি মুক্তি ঘটে যায়, তার ফলে আমাদের ওয়েট কিন্তু লস হয়। শ্বসন, তুমি একভাবে খাবার না খেয়ে থাকো, শ্বসন তো হচ্ছে, শ্বসনের ফলে আমাদের দেহের কিন্তু ওয়েট লস হয়ে যাচ্ছে, আমরা ওই জন্য আবার খাবার খাই। তো শ্বসন এক প্রকার অপচিতি বিপাক, যার ফলে আমাদের দেহের ওজন হ্রাস পাচ্ছে। নেক্সট, বিপাকের তাৎপর্য। কেন বিপাক হওয়া প্রয়োজন? বিপাক আমাদের দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি অর্জন, শক্তির রূপান্তর, বিভিন্ন কাজের জন্য আমাদের কিন্তু বিপাক অবশ্যই করতে হবে, তাই না? বিপাক কার্য মানে আমাদের দেহের বিভিন্ন বিক্রিয়া, এই যে খাবারটাকে ডাইজেস্ট করতে, সেখানেও একটা বিপাক হচ্ছে, উৎসেচক খাবারকে ভাঙছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। খাবার থেকে শক্তি উৎপন্ন, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, মানে যেটা শ্বসন বলি। সালোক সংশ্লেষ উদ্ভিদের মধ্যে হয়, সেটা এক প্রকার বিক্রিয়া। আমাদের রেচন হচ্ছে দেহের থেকে ক্ষতিকারক বস্তুগুলো বের করে দেওয়ার জন্য, তাহলে সেই ক্ষতিকারক বস্তুগুলোকে ভাঙা, সেটাও একটা বিপাক। তাহলে আমাদের দেহের সুস্থতা বজায় রাখার জন্য বিপাক কিন্তু অবশ্যই প্রয়োজন। এটাই গেল বিপাকের তাৎপর্য। খাদ্য গ্রহণ, শক্তির চাহিদা এবং সংশ্লিষ্ট সমস্যা। সুষম খাদ্য বলতে কি বোঝায়? এমন খাদ্য যার মধ্যে সব উপাদানগুলো প্রেজেন্ট থাকবে। এক হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ আর জল। এই 6টা উপাদান যে খাদ্যের মধ্যে একদম ব্যালেন্স থাকবে, সেটাকেই বলা হয় সুষম খাদ্য। এবার এরকম খাদ্য তো পাওয়া মুশকিল, তাই জন্য আমাদের একটা ব্যালেন্স ডায়েট করতে হয়। প্রতিদিনের খাদ্যে এমন কিছু খাবার যোগ করা উচিত, যেমন ভাতের মধ্যে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, ভাতের সাথে একটু মাছ খাওয়া উচিত বা ডাল খাওয়া উচিত, যাতে প্রোটিনটাও পেয়ে যায়। তো এর সাথে আমরা কিছু মাংস খাচ্ছি বা তেল ঘি খাচ্ছি, যেখান থেকে ফ্যাটটাও পেয়ে যাচ্ছি, কিছু ভিটামিন পেয়ে যাচ্ছি, কিছু শাকসবজি খাওয়ার জন্য ভিটামিন পেয়ে যাচ্ছি। তো এমনভাবে খাবারটাকে সাজাতে হবে যাতে পুরো খাবারটা আমার জন্য সুষম হয়, আমি প্রত্যেকটা উপাদান খাদ্য থেকে পেয়ে যাই। এটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। আচ্ছা, মৌল বিপাকীয় হার বা BMR বলতে কি বোঝায়? BMR, বেসাল মেটাবলিক রেট। তো ধরো একজন ব্যক্তি খাদ্য গ্রহণের পর সুস্থ স্বাভাবিক পরিবেশে বিশ্রাম নিচ্ছে, সেরকম বিশ্রামরত অবস্থায় তার দেহ থেকে যে ন্যূনতম শক্তি বা তাপ শক্তি রিলিজ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি? BMR। ঠিক আছে, তো পুরুষ দেহে BMR প্রতি ঘন্টায় কত? স্ত্রী দেহে, পুরুষ দেহে মনে হয় 4.7 আর স্ত্রী দেহে 3.8। এটা মনে রাখবে কিন্তু BMR এর পরিমাণ কত। ঠিক আছে, BMR পরীক্ষায় আসে কিন্তু। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির এই যে প্রাত্যহিক শক্তির চাহিদা, ডেলি কত শক্তি প্রয়োজন? কার্বোহাইড্রেট এই যে প্রতি গ্রাম থেকে আমরা কি পাচ্ছি? 405 গ্রাম, সেখান থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি, এবং প্রতি গ্রামে এটা পাচ্ছি। তাহলে টোটাল 405 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের ডেলি খাওয়া প্রয়োজন, তাহলে আমরা 1660 গ্রাম কিলো ক্যালোরি শক্তি পাবো। প্রোটিন 100 গ্রাম ডেলি খাওয়া প্রয়োজন, কারণ 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, তাহলে আমরা ওই 100 গ্রাম খেলে 410 কিলো ক্যালোরি শক্তি পাবো। ফ্যাটও ডেলি 100 গ্রাম খাওয়া উচিত, তাহলে 9.3 কিলো ক্যালোরি প্রতি গ্রামে পাচ্ছি, আর তাহলে টোটাল 930, মানে টোটাল এই যে 3000 কিলো ক্যালোরি শক্তি আমরা এভাবে পেয়ে যাব। তাহলে প্রতিদিন 405 গ্রাম
কার্বোহাইড্রেট 100 গ্রাম, প্রোটিন 100 গ্রাম, ফ্যাট খাওয়া প্রয়োজন। মানব দেহে বিপাকীয় গোলযোগ, বেশ কয়েকটা বিপাকীয় গোলযোগ রয়েছে। কি কি? একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড, এই যে আমাদের এই জায়গায় থাকে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি, এখান থেকে এক ধরনের হরমোন রিলিজ হয়, থাইরক্সিন হরমোন। তো এই থাইরক্সিন হরমোনের অভাব জন্য কিন্তু আমাদের আর একটা উপাদান যেটাকে বলা হয় আয়োডিন, এই আয়োডিন কিন্তু ওই থাইরক্সিন হরমোনের উপর ডিপেন্ডেন্ট। আয়োডিন বাড়বে কি কমবে? তো যদি আয়োডিনের পরিমাণ খুব কমে যায়, অভাব দেখা দেয়, তাহলে কি হবে? আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হবে, যেটাকে আমরা কি বলছি? এই যে থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়া বা থাইরয়েডিজম। ঠিক আছে, তো হাইপার থাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত স্ফীতি বা থাইরক্সিন হরমোনের বৃদ্ধির জন্য হাইপার থাইরয়েডিজম হয়। আর থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের ফলে হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। তো এটা কার জন্য হয় এটা মনে রাখতে হবে। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস, স্থূলতা বা ওবেসিটি। ডায়াবেটিস মেলিটাস হচ্ছে আমাদের রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, রক্তে গ্লুকোজ লেভেল যদি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হয় এবং বহুমূত্র পরিলক্ষিত হয়, বহুমূত্র হবে। আর স্থূলতা বা ওবেসিটি মানে ওয়েট বৃদ্ধি। যদি আমরা ঠিকঠাক ব্যালেন্স ডায়েট বা ফুড ঠিকঠাকভাবে না ইনটেক করি, যদি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার, জাঙ্ক ফুড যেটা তোমরা খাও অতিরিক্ত, তো এই জাঙ্ক ফুড যদি বেশি খাই বা এই যে ফাস্ট ফুড প্রচণ্ড বেশি খাই, তাহলে কি হবে? আমাদের ওয়েট আস্তে আস্তে গেইন হবে, ওয়েট বাড়তে থাকবে। এটাকে বলা হয় স্থূলতা বা ওবেসিটি। এটাও কিন্তু এক ধরনের রোগ। এবার মোরারা বলবে আমাদের এটা রোগ নয়, আমরা খেতে ভালোবাসি, উই আর ফুডি। আচ্ছা, উচ্চ রক্তচাপ, যদি আমরা বেশি পরিমাণ খাবার খেতে থাকি তাহলে কি হবে? আমাদের রক্তচাপ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, আমার রক্তের মধ্যে কি হবে? রক্তে যে রক্ত যার মধ্যে দিয়ে বয়ে যায়, ধমনী, তার মধ্যে যে ওই যে কোলেস্টেরল ওগুলো জমা হবে, প্লাক বা তৈরি হবে, একটা বাধা সৃষ্টি হবে রক্ত পরিবহনের জন্য, এবং তার ফলে রক্তর গতিবেগ বেড়ে যাবে। ধরো একটা পাইপ, সেটা যদি আস্তে আস্তে সরু হয়ে যায়, তখন জলের স্পিড বেড়ে যায় না? তেমন আমাদের রক্তের যে প্রাচীর, রক্ত ভালোভাবে বয়ে যাচ্ছে, এবার কোলেস্টেরল হেনা দানা এসব দিয়ে রক্তের বাহুটাকে ছোট করে দিলাম, তো রক্তের স্পিড বাড়বে। যত রক্তের স্পিড বাড়বে রক্তের চাপ বাড়ছে, তার মানে ব্লাড প্রেশার বাড়ছে। ঠিক আছে, রক্তচাপ বাড়ছে। অ্যাথেরোস্ক্লেরোসিস, লিভার সিরোসিস, আর্থারাইটিস। অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের কি হচ্ছে? এগুলো তো সব ওই সেম, যত পরিমাণে কোলেস্টেরল জমা হবে, যত এইসব বৃদ্ধি পাবে, তত কি হয়ে যাচ্ছে? আমাদের রক্তচাপ বাড়ছে, আমাদের শিরা ধমনী এগুলো কি ভঙ্গুর প্রকৃতির হয়ে যাচ্ছে। লিভার সিরোসিস, যকৃৎ খারাপ হয়ে যাওয়া, অতিরিক্ত মদ্যপান, অ্যালকোহল ইনটেক, এগুলোর জন্য আমাদের লিভার সিরোসিস হয়ে থাকে। আর আর্থারাইটিস, আমাদের গাঁটে গাঁটে ব্যথা হয়, আর্থারাইটিস। হ্যাঁ, ঠিক আছে, ওখানে কি হয়? প্রচুর ইউরিক অ্যাসিড, যদি যে সমস্ত খাবারে ইউরিক অ্যাসিড বেশি রয়েছে সেই সমস্ত খাবার যদি আমরা গ্রহণ করি, তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই গোলযোগগুলো তো আমরা পড়লাম, চলো কয়েকটা কোশ্চেন দেখে নিই। তো মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো। চলো ঝটপট আমরা আনসারগুলো করব। মানুষের লালা গ্রন্থির সংখ্যা কত? 6টা। 3 জোড়া লালা গ্রন্থি প্রেজেন্ট থাকে, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? অগ্নাশয় রসের মধ্যে প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে ট্রিপসিন। ইরেপসিন কিসের উপর কাজ করে? লোয়ার পেপটাইডের উপর কাজ করে, ট্রিপসিন হয়ে যাবে। অগ্নাশয় রসে বলেছে কারণ পেপসিনও প্রোটিন ভঙ্গক উৎসেচক, কিন্তু পাকস্থলী থেকে ক্ষরিত হয়। কার্বোহাইড্রেট পরিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত উৎসেচকগুলোকে পৃথক করো। কার্বোহাইড্রেট এখানে লেসিথিনেজ ফ্যাট পরিপাক করে, লাইপেজ ফ্যাট পরিপাক করে, সুক্রেজ ট্রিপসিন প্রোটিন পরিপাক করে, তাহলে এটা হয়ে যাবে আনসার। ঠিক আছে, মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে? খাদ্য পরিপাক লাস্ট হয় ক্ষুদ্রান্তে, আন্তরিক রস, অগ্নাশয় রস, যকৃৎ থেকে পিত্তরস, লাস্ট ক্ষুদ্রান্তে গিয়ে খাদ্য পরিপাক হয়। পিত্ত নির্গত হয় কোথা থেকে? পিত্ত নির্গত হয় কোথা থেকে? যকৃৎ থেকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কয়েকটা কোশ্চেন্স রয়েছে। প্রদত্ত উৎসেচকগুলোর উৎসস্থল, সাবস্ট্রেট এবং উপজাত পদার্থের নাম লেখো। এরকম প্রশ্ন আসতে পারে। পেপসিন, সুক্রেজ, লাইপেজ। তো পেপসিন কোথা থেকে ক্ষরিত হয়? এগুলো তো আনসার দেওয়াই আছে, এই যে এখান থেকে প্রত্যেকে দেখে নেবে। এই যে কোথায় গেল? এই যে এখানে। পেপসিন কোথা থেকে ক্ষরিত হয়? পাক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ইরেপসিন কোথা থেকে ক্ষরিত হয়? আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, তাহলে এখানে এই বক্সে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে, আমি জাস্ট প্রশ্নটা বলে দিচ্ছি যে এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তাহলে পেপসিন পাকস্থলী থেকে ক্ষরিত হচ্ছে, কার উপর কাজ করছে? প্রোটিনের উপর কাজ করছে। কি তৈরি করে? পেপটন তৈরি করে।
সুক্রেস কার উপর কাজ করছে? সুক্রেস কোথা থেকে উৎপত্তি লাভ করে? সুক্রেস অগ্নাশয় রস থেকে উৎপত্তি লাভ করে। কার উপর কাজ করছে? সুক্রোজের উপর কাজ করছে। কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। লাইপেজ কোথা থেকে খরিত হয়? আন্তরিক রস থেকেও খরিত হয় লাইপেজ। গ্যাস্ট্রিক জুস থেকেও লাইপেজ খরিত হয়। লাইপেজ কার উপর কাজ করে? ফ্যাটের উপর কাজ করে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানায়। মনে থাকবে? আচ্ছা, তারপর বলছে মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করো। চিত্র দেখিয়ে দিয়েছি প্রত্যেককে, আর চিত্র অঙ্কন করে এই জিনিসগুলো পয়েন্টিং করতে হবে। চিত্র কিভাবে আঁকতে হয় অলরেডি কিন্তু বলে দিয়েছি। নেক্সট দেখে নিই কাইম ও কাইল কি। কাইম পাকস্থলিতে যে অর্ধপাচিত খাদ্য তৈরি হয়, পাকস্থলিতে যে অর্ধপাচিত খাদ্য তৈরি হয় তাকে কাইল বলে, তাকে কাইম বলে। কাইম বলে। পাকস্থলিতে যে অর্ধপাচিত খাদ্য, অবশ্যই তার মধ্যে জৈব অম্ল মিশ্রিত থাকবে, মানে HCl মিশ্রিত থাকে, ঠিক আছে। আর কাইল কি? কাইল হচ্ছে ক্ষুদ্রান্তে ফ্যাট পরিপাকের পর কি হয়ে যাচ্ছে, যে সাদা তরল লসিকাবাহে প্রবেশ করে। তাকে কাইম বলে, তাকে কাইল বলে, ঠিক আছে। ক্ষুদ্রান্তে যখন ফ্যাট পরিপাক হয়ে যায়, সাদা দুধের মতন একটা তরল তৈরি হয় এবং সেটা আমাদের রক্তবাহে না লসিকাবাহে গৃহীত হয়। তো সেখান থেকে এটাকে বলা হচ্ছে কাইল। বিএমআর এর সংজ্ঞা দাও, এটা বইতে পেয়ে যাবে। বিএমআর এর সংজ্ঞা বেসাল মেটাবলিক রেট, যে একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি পূর্ণ খাদ্য গ্রহণের পর বিশ্রামরত অবস্থায়, মানে খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর বিশ্রামরত অবস্থায় যে তার দেহ থেকে যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয়, সেটাকে আমরা কি বলছি? বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। মানুষের দন্ত সংকেত উল্লেখ করো, এটা কি হয়ে যাবে? I 2/2, C 1/1, PM 2/2, M 3/3, M 3/3, তাই না? তারপর বলছে তুমি ভাত, ডাল ও মাছ খেয়েছো, তোমার পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে খাদ্যগুলোর পরিপাক কিভাবে হবে তা নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করে লেখো। দারুণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তুমি ভাত খেয়েছো, ভাতে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। ডাল খেয়েছো, ডালে প্রোটিন থাকে। মাছেও প্রোটিন থাকে। তাহলে তুমি কার্বোহাইড্রেট আর প্রোটিন খেয়েছো, মানে শর্করা আর প্রোটিন খেয়েছো। তো শর্করাকে ইয়ে করার জন্য কি করতে হবে? শর্করা কোথায় পরিপাক হবে? স্থান এক হচ্ছে মুখবিবর, নেক্সট হচ্ছে ক্ষুদ্রান্ত। এই দুই জায়গায় শর্করা পরিপাক হবে, তাই না? আর ইয়ে কোথায় পরিপাক হবে? ডাল আর মাছ। প্রোটিনটা পাকস্থলিতেও হবে। আর ক্ষুদ্রান্ত তো লিখেই দিয়েছি। তাহলে এই তিনটে জায়গায় পরিপাক হবে, ডাল, মাছ, ভাত সব। পাক রসের নাম, তাহলে কি কি পাক রস রয়েছে? চলো, পাক রসের নাম হচ্ছে তোমার লালা গ্রন্থি থেকে লালা রস, যার মধ্যে কি উৎসেচক থাকবে? টায়ালিন উৎসেচক থাকবে, ভাতকে ইয়ে করবে, টায়ালিন। ডাল, মাছ, ওটাকে কি করবে? পেপসিন পাকস্থলিতে থাকে। পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, এই পাকরসগুলো কাজ করবে ডাল আর মাছকে ইয়ে করতে। এবার চলো সাবস্ট্রেটের নাম লিখতে হবে। সাবস্ট্রেটের নাম, টায়ালিন কার উপর কাজ করবে? শ্বেতসার মানে ভাতের উপর কাজ করবে। পেপসিন কার উপর কাজ করবে? প্রোটিনের উপর কাজ করবে। ট্রিপসিন কার উপর কাজ করবে? প্রোটিনের উপর কাজ করবে। ইরিপসিন কার উপর কাজ করবে? লোয়ার পেপটাইডের উপর কাজ করবে, কারণ প্রোটিন ভেঙেই লোয়ার পেপটাইড তৈরি হবে। লোয়ার পেপটাইডের উপর কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, ও এখানে পাক রস বলেছে, তাহলে একটা কাজ করি, এগুলোকে উল্টে দিই। আর মুছবো, ঠিক আছে, এটাকে উৎসেচক লিখে দিচ্ছি। হ্যাঁ, এগুলো কি সব উৎসেচকের নাম, উৎসেচক। তাহলে উৎসেচকের নাম কি হয়ে যাবে? এইগুলো হয়ে যাবে উৎসেচক। এই টায়ালিন থেকে উৎসেচকের নাম হয়ে যাচ্ছে। আর কোন উৎসেচক কাকে, কোন সাবস্ট্রেটের উপর কাজ করছে বুঝতেই পারছো কোন উৎসেচক।
আর উপজাত বস্তু কি হবে? তাহলে পাক রসের নাম এখানে লালা রস লিখতে পারো, গ্যাস্ট্রিক জুস লিখতে পারো, অগ্নাশয় রস লিখতে পারো, আন্তরিক রস লিখতে পারো, ঠিক আছে। উপজাত বস্তু কি হয়ে যাবে? শ্বেতসারের উপর কাজ করলে টায়ালিন এখান থেকে কি তৈরি হবে? মল্টোজ তৈরি হবে, মল্টোজ। প্রোটিন, পেপসিন প্রোটিনকে ভেঙে কি তৈরি করবে? পেপটন বানাবে, পেপটন বানাবে। ট্রিপসিন প্রোটিনকে ভেঙে কি তৈরি করবে? লোয়ার পেপটাইড তৈরি করবে। আর এটা কি তৈরি করবে? লোয়ার পেপটাইডকে পেপটাইড রূপান্তরিত করবে, পেপটাইডে রূপান্তরিত করবে। বোঝা গেছে? এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। কপ্রোফ্যাগি কাদের বলা হয়? প্রথমে বলে দিচ্ছি, মল ভক্ষণকারী যে সমস্ত প্রাণী রয়েছে তাদেরকে কপ্রোফ্যাগি বলা হয়ে থাকে। বিভিন্ন ডাং ফ্লাই রয়েছে। উদ্ভিদ পুষ্টির পর্যায়, উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলো লিখতে গেলে একটা হয়ে যাবে স্বভোজী পুষ্টি, স্বভোজী পুষ্টি, আর একটা হয়ে যাবে পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি আর পরভোজী পুষ্টি একদম শুরুতেই বুঝিয়ে দিয়েছি, এই দুটো শুরুতে যেগুলো বুঝিয়ে দিয়েছি ওগুলোই লিখতে হবে। পরভোজীর মধ্যে মৃতজীবী, পরজীবী এই সমস্ত কিছু কিন্তু লিখতে হবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের পুরো কমপ্লিট হলো চ্যাপ্টারটা। তো চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এর আগেও দেখবে এই চ্যাপ্টারটা আরও ডিটেলে, তোমরা যদি চাই আরও ডিটেলে আমরা চ্যাপ্টারটা ডিল করবো, তাহলেও কিন্তু এর আগে ভিডিও দেওয়া আছে যেখানে আরও ডিটেলে কিন্তু চ্যাপ্টারটা পড়ানো আছে। তো এখান থেকে যা পড়ানো হয়েছে তাতে পুরো কনসেপ্ট কিন্তু রেডি হয়ে যাবে এবং এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে। তো চলো আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আর প্রত্যেককে বলবো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, টাটা প্রত্যেককে, থ্যাংক ইউ।